লজ্জা কাটানো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এদের আত্মসম্মান। এই বিদেশে যে সব করতে পারে কিন্তু দেশে বসে করে। এই আত্মসম্মান, ছেলে মানুষের আত্মসম্মানটা হলো সবচেয়ে বড়। আত্মসম্মান যদি কেউ নিজে ফেলে দিতে পারে, ওর সম্মান নিজে নিজে আল্লাহ দিয়ে দেবে। মানে আত্মসম্মানের সবচেয়ে বড় ঝামেলা। রেজাল্ট কার্ডও আমার বাসায় আসতো না। আমি রেজাল্ট কার্ড লিখতাম, আমার বাবার নাম লিখতাম আর লিখতাম ঝিনাইদহ, যাতে বাসা পর্যন্ত না আসে। আরেকজন অ্যাডজুটেন্ট ছিল, সে মেসেজ দিছিল যে ফারহান এটা কি হচ্ছে, এক্সক্যারেট হিসেবে এটা তো যায় না, ব্লক করে দিছে। অনেক জায়গায় দেখা গেল যে অ্যাক্সেস পাই না বা এমন হয়। একটা হচ্ছে আমি বেশি কথা বলি, দেখা গেল বেশি মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে একটা হতে পারে। হ্যাঁ, এডুকেশনাল এনভায়রনমেন্ট ম্যাটার করে। আপনি কাদের সাথে মিশতেছেন এটা অনেক বেশি ম্যাটার করে। আসসালামু আলাইকুম অনলি আর্টসের অডিয়েন্স, শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পডকাস্টের আরেকটা পর্বে। আজকে আমাদের পডকাস্টের গেস্ট কে থাকছে, তোমরা ক্যাপশন থাম্বনেইল সব কিছু দেখে গেস করে ফেলেছো। আমাদের অনলি আর্টসের ওয়ান অফ দ্য ডিরেক্টরস অ্যান্ড ফাউন্ডার ফারহান সাদিক ভাই। উনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, এক্স পাবনা ক্যাডেট কলেজ। আর বাকি পরিচয় ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই। আমি কি তুমি করে বলবো না তুই করে বলবো? আপনি আমাকে তুই করেই বলেন। তুই করে বলাটাই ভালো। আমরা আসলে যেটা চেষ্টা করছি, আমরা পডকাস্টটা স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং, এটা তৈরি করার জন্য আমরা যাকে যে বলে রিয়েল লাইফে সম্বোধন করি, আমরা আমাদের ভিজুয়াল লাইফেও এটা করার চেষ্টা করব। ওকে ডান। তাহলে আমি রিয়াদকে আসলে তুই করেই ডাকছি, কারণ আমি রিয়াদকে পার্সোনালি তুই বলেই ডাকি। হ্যাঁ, ইট উইল বি কমফোর্টেবল। ওকে ভাই, আপনি অনলি আর্টসের ওয়ান অফ দ্য ডিরেক্টরস, ফাউন্ডার, আমাদের অনলি আর্টস টিমের মাথার ছাতা। তো আমরা যেহেতু পড়াশোনা নিয়ে কাজ করি, হিউম্যানিটিজ স্ট্রিমের স্টুডেন্টদের নিয়ে কাজ করি, তো আমরা আজকে এটা নিয়েই কথা বলবো। এবং আমি এবং অন্যান্য অনেক স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে আর্টস পড়ছে আপনার ওই একটা ভিডিও দেখে, যে এদেশে পালিয়ে বিয়ে করার চেয়ে আর্টস নেওয়া বেশি কঠিন। এরকম অনেক, কিন্তু এটা শুধু দুই একজন বা এরকম না, আমাদের অনলি আর্টস পেজে পাই, আমি আমার পার্সোনাল লাইফে পাই। আপনিও নিশ্চয়ই ফেস করেন জিনিসটা। হ্যাঁ, এটা আসলে অন্যতম একটা প্রাপ্তিও বলা যায়, যে এটা কন্টেন্ট ক্রিয়েশন থেকে যদি কিছু পাওয়া হয়, একটা হচ্ছে মানুষ দেখা সাক্ষাৎ হলে দেখা করতে আসে, কথা বলতে আসে, এটা একটা পাওয়া, এবং আমি সেটা খুব এনজয় করি। আর একটা বিষয় হচ্ছে যে বলে যে ভাই আপনার ওই ভিডিওটা দেখার কারণে আমি আর্টস নিয়েছিলাম, অনেকে বলে এটা, মানে অনেকে পাইছে এই পর্যন্ত আমি, এবং সেটা আমি আমার লাইফে অনেক পাইছি। আই ভার্সিটিতে আসার পর, কলেজে যখন আমি এসে যে ভাই আপনার এই ভিডিওটা দেখার কারণে আমি আর্টসটা নিয়েছি, তো তখন শুনতে বেশ ভালোই লাগে আর কি। এবং এই জায়গাটা থেকেই আসলে অনলি আর্টসের যাত্রাটা বলা যায় ওই একটা কারণ হচ্ছে আমি একটা ভিডিও দিলাম যে আর্টস নিল একজন, কিন্তু তারপরে আর্টস নেওয়ার পরে আমাদের বাংলাদেশে দেখা যায় যে এডটেক প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই সায়েন্স কেন্দ্রিক, তারপরে কমার্স একটু পাই, তারপরে কিছু থাকলে হ্যাঁ এখানে আর্টসও আছে, এমন একটা কথাবার্তা হয়। তুই যে কোনো এডটেক দেখ, যে কোনো যেটাই দেখবি না কেন, সেখানেই তুই দেখবি হয় ইংলিশ মেইন, আর না হলে সব সায়েন্সের কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাদ বাকি বাইরে যদি কমন সাবজেক্টস পড়ানো হয়, বাংলা, ইংরেজি, আইসিটি, এর বাইরে আর কিছু না, এর বাইরে কিছু পড়ানো হয় না। এবং এটা কমন হিসেবে দেখানো হয়। আর্টস নিয়ে যে একটা আলাদা চিন্তা করা, আর্টসের স্ট্রিমটার যে এত স্টুডেন্ট, তাদের একাডেমিক ভাবে অ্যাডমিশনের এই দিক থেকে নার্চার করার একটা এনভায়রনমেন্ট, এটা বাংলাদেশে অনলাইনে এখানে এখন ধর যে আমরা যখন আর্টস নিয়ে কথা বলতেছি এখানে, বা আমি যখন আর্টস নিয়ে কথা বলে, আমি কিছু সীমিত সারফেস লেভেলের বিষয় নিয়ে কথা বলতেছি। আমিও কিন্তু এখনো শিখতেছি, মানুষের ওই বাংলাদেশ ক্রিকেট টিমের মতো আর কি। হ্যাঁ, শিখেই যাচ্ছি, বুড়ো হয়ে গেছি। তো শেখার জায়গাটা আসলে মানে কোনো ফিনিশিং এন্ডিং নাই। আর্টস থেকে যে অনেক কিছু করা পসিবল এবং কি করা পসিবল সেটা আসলে আমার দেখে শিখতে হবে। মানে আমরা বলতেছি যে এই করা, মানে অনেক কিছু করা পসিবল, কিন্তু কি এক্স্যাক্টলি, মানে পার্টিকুলার, তার জন্য কিন্তু এই পডকাস্টটাও, যে আসলে কোন জায়গায় কে কি করতে পারে, কতটুকু কি হতে পারে, আস্তে আস্তে হয়তো বা পডকাস্টে আরো লোকজন আসবে, তখন আমরা আরো জানবো। এবং আর্টসের জায়গা থেকে কে কোন জায়গায় সাকসেস হইছে, সবার ড্রিম প্লেসে অবস্থান করছে, এরকম অনেককে আমরা এই পডকাস্টে দেখতে পাবো আশা করছি ইনশাআল্লাহ। আপনার সাথে আমার প্রথম মিটআপের কথা মনে আছে কিনা? হ্যাঁ আছে। আমি অ্যাজ আ ফ্যান বয় আপনার সাথে বাসায় দেখা করতে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ, তুই আসছিলিস তখন, হচ্ছে তোর হচ্ছে মানে মনে হয় এইচএসসি শেষ জুলাই পরে। হ্যাঁ, অ্যাডমিশনের কিছুদিন আগে, এবং কিছু হাসিনা পালাই গেছে এর মধ্যে অলরেডি। আমি তোকে কিছু কথা বলছিলাম আর কি অ্যাডমিশনে, মানে যদি ভালো করতে হয়, মানে লাস্ট মুহূর্তে কি বলছিলাম? লাস্ট মুহূর্তে বলছিলেন যে ফেসবুক ব্যবহার করো, সমস্যা নাই। ফেসবুক ওই সময় তুমি বলে ডাকতেন। আচ্ছা, ফেসবুক ব্যবহার করার সমস্যা নাই, কিন্তু যেই জিনিসগুলোকে তুমি টক্সিক হয়ে যাও, যে জিনিসগুলো থেকে কাউকে অ্যাটাকিং করা, বা যে জিনিসে তুমি হার্ট হচ্ছ, পার্সোনালি কোনো কিছু নিবা না, এটা ছিল। ঝগড়াঝাটি করা যাবে না কমেন্ট সেকশনে। হ্যাঁ, কমেন্ট সেকশনে কোনো কিছু পার্সোনালি নেওয়া যাবে না। আর এসে বলছিলেন যে যদি প্রেম করে থাকো, প্রেমটাকে কন্টিনিউ রাখতে।
মানে প্রেম যাতে এই জায়গায় কোনো আপস এন্ড ডাউনস নেই, মানে হ্যাঁ। যদি কেউ প্রেম করে অ্যাডমিশন টাইমের মধ্যে, হ্যাঁ। মানে আগে ছিল এখনো আছে, হ্যাঁ। এটা অনেকে অনেকভাবে নিতে পারে, যে বলতে পারে ভাই প্রেম নিয়ে কথা বলতেছেন আপনি, এটার বৈধতা, ভাই আমি কিছু কিছুর বৈধতা দেওয়ার মধ্যে না, আপনি যা করার সেটা করেনি, হুদায় আমার উপর দোষ দিলাম আপনি এটা করেন, এখন আমারে বলতেছেন আর ভাই আপনি প্রেম নিয়ে, আরে ভাই শোনেন কথা শুনুন, এটা চলে আমাদের ছেলে পেলে যারা বেশি করে, সাধু ভেবে বসি। যারা করে তো করে, আমি বলতেছি যে করতেছে সে করুক, আর যে করতেছে না সে না করুক, মানে নতুন করে কিছু যেন আপস এন্ড ডাউনস না হয়, যে অ্যাডমিশনের মধ্যে হঠাৎ ছায়া খাইলেন, যা কাম স্বাভাবিকভাবে চলতেছে ওটা স্বাভাবিকভাবেই চলে। হ্যাঁ, হ্যাঁ। যেমন আনাস ভাই সবসময় একটা কথা বলে যে মোস্ট অফ দ্য ব্রেকআপ ছাকা খাওয়া অ্যাডমিশন টাইম আর এইচএসসি টাইমে হয়, এবং ওই সময় ধ্বংসের শুরুটা হয়। তো এটা আমার প্রতি পরামর্শ ছিল আপনার একটা, যদি রিলেশনশিপ থাকে সেটাকে মেইনটেইন করতে এবং টক্সিক না বানায় ফেলতে, সে যাতে তোমাকে মেন্টালি সাপোর্ট দেয়, এবং দিনে যদি সম্ভব হয় 10 থেকে 12 ঘন্টা পড়া এনশিওর করতে। এটা আমি করি নাই, আমার দিনে 10 থেকে 12 ঘন্টা পড়া হয় নাই, তো এটা সমস্যা না, হ্যাঁ। এক একজনের এক এক রকম, মানে এটা আসলে ক্যাপাবিলিটি এক একজনের এক এক রকম, এবং বেসিকও ডিপেন্ড করে। ঘুম অ্যাডমিশন টাইমে ঘুমটা আসলে একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মানে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোটা খুব বেশি ম্যান্ডেটরি, কারণ ওই ঘুমটা কিছুটা ওই যে সিমেন্ট রিসের মতো, ওই যে হ্যাঁ ইটের মধ্যে জোড়া লাগাই যে হ্যাঁ যে সিমেন্ট, ওই ঘুমটা হচ্ছে ইট হচ্ছে আমার পড়া। হ্যাঁ, সকালে আমি পড়লাম একটা, দুপুরে আবার পড়বো একটা, মাঝখানে একটু ছোট্ট একটু ন্যাপ নিলাম, বা আমি দেখা গেলো সারাদিন ঘুমালাম না, রাত্রে আমি বিশাল একটা ঘুম দেবো, তখন ওই কালকের পড়ার আজকের পড়াটাকে জোড়া লাগাবে ঘুম। হ্যাঁ, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবে। এক্স্যাক্টলি। তো ওই দিন আপনার সাথে আমার প্রথম কথা হয়েছিল এটা নিয়ে, যে আমরা আর্টস নিয়ে চিন্তা করি, আর্টসের এরকম কোনো প্ল্যাটফর্ম নাই, এরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় কি? হ্যাঁ, আমি রিয়াদকে বলছিলাম, ও পরীক্ষা, এটা আবার সেকেন্ড পরীক্ষা দিয়ে এসে ও দেখা হলো, ওকে জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা, পরীক্ষা কেমন হলো, ও বললো যে ভাই হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তখন বলছিলাম যে চান্স ইনশাল্লাহ হচ্ছে, মানে ওর পরীক্ষার বিবরণ শুনে কত মার্ক পেতে পারে বোঝা যায়। তুমি যখন বেশি বেশি পরীক্ষা দিবা এবং পরীক্ষার মধ্যেই থাকবা, পরীক্ষা দিয়েই তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কত মার্ক পাইলে তোমার কি কি হচ্ছে। তো এই জায়গা থেকেই বলা যে আমরা তাহলে ইনশাল্লাহ তুই আই ঢাবিতে, আমরা অনলি আর্টস নিয়ে, মানে আর্টস নিয়ে, অনলি আর্টস তখনও নাম ফিক্স হয়নি, আর্টস নিয়ে আমরা কাজ শুরু করবো, এবং সেটা হয়তো বা 27 সাল থেকে যাত্রা শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমরা তো যাত্রা শুরু করে ফেলছি অলরেডি, তবে আসলে আমরা এখন আছি, শুয়ে আছি এখন। হ্যাঁ, অনলি আর্টস শুয়ে আছে, কিছুদিন পর বসবে ইনশাআল্হ, তারপরে হাঁটবে, তারপর দৌড়াবে, একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছি, যে স্ট্রাকচার অনুযায়ী তারপর দৌড়াবে, উঠবে, তারপর আবার নেমেও যাবে, এটাই নিয়ম। এরকমই হবে ইনশাআল্লাহ। তবে আমরা দাঁড়াইতে চাই, অনেক দিন দাঁড়ায় থাকতে চাই, বাংলাদেশে থেকে যেতে চাই ইনশাআল্লাহ, হিউম্যানিটিজ স্ট্রিমের স্টুডেন্টদের জন্য থেকে যেতে চাই, কারণ তাদের জন্য ভালো অভিভাবক খুবই কম। তো আমরা একজন ভালো অভিভাবক হইতে চাই, গুড প্যারেন্ট হইতে চাই আর্টসের স্টুডেন্টদের জন্য। আচ্ছা ভাই, আপনার একাডেমিক জার্নিটা ক্যারেট কলেজ থেকে শুরু? একাডেমিক জার্নিটা ক্যারেট কলেজ থেকে শুরু হবে কিভাবে? ক্যারেট কলেজ তো ক্লাস 7 থেকে, তার মানে 7 থেকে কি একটা জিনিস শুরু হলে হবে নাকি? না, আপনার একাডেমিক জার্নিটা কোথা থেকে? না, এটা এখন তো ফ্লেক্স নিতে গেলে আবার বলতেই হয়, শুধু 7 থেকে না, আমার আরো আগে থেকেই শুরু। আমি একদম মাদ্রাসা থেকে, যেহেতু মাদ্রাসার মধ্যে দুটো সেগমেন্ট আছে, একটা কি কওমি মাদ্রাসা আর একটা আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসার, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তা আমি কিছুদিন আগে জেনেছি যে মাদ্রাসার মধ্যে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে কওমি মাদ্রাসা আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা। কিছুদিন আগে হয়তো বা আপনারা একটা পডকাস্ট দেখেছেন, সেটার মধ্যে কিন্তু আলিয়া মাদ্রাসার একটা স্টুডেন্ট আসছিল এখানে, যে এখন ঢাবিতে লতে পড়ছে। তো আমরা কিন্তু এই মাদ্রাসা জিনিসটাকে একভাবে দেখি, আমিও দেখতাম, আমি কিছুদিন আগে জেনেছি এই ব্যাপারটা, কওমি আর আলিয়া আলাদা। তো আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। কে জানাইছে এটা বলে? অবশ্যই রিয়াদ জানিয়েছে এগুলো, এই বিষয়ে সে হচ্ছে একজন জ্ঞান সাধু, যার কাছ থেকে আমরা এই বিভিন্ন বিষয় আমি জানি। তো এই জায়গাটাতে কওমি মাদ্রাসায় আমি স্টুডেন্ট ছিলাম, আমি ক্লাস 4 পর্যন্ত ওখানেই ছিলাম, হেফজো মক্তবে ছিলাম, হেফজোখানায় যাওয়া হয়নি। মক্তবে থাকতে ওই 30 পারার মানে লাস্ট থেকে শুরু হয়, অনেকে মনে করে 30 পারা মুখস্থ, মানে তা না, মানে শেষ থেকে 30 পারাটা থেকে শুরু হয়, মুখস্থ করা হয় ওই সাইড থেকে, পেছন থেকে। তো ওইদিকে আমি মুখস্থ করারই ছিল, এবং তারপরে ক্লাস 4-এ একটা স্কুলে আসি, ক্লাস 4-এ ইডেন একাডেমি, তারপরে ক্লাস 5-এ ইডেন একাডেমি, ইডেন, এই জন্য ইডেনকে ভালোবাসি এত। হ্যাঁ, তো ইডেন একাডেমি পরে ক্লাস 5-এ ফার্স্ট ইয়ার, ক্লাস 5 ফার্স্ট ইয়ারে গেলাম আমি ক্যামব্রিজ একাডেমিতে, তারপরে 5 সেকেন্ড ইয়ারেও আমি ছিলাম ক্যামব্রিজ একাডেমিতে। 5 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কেন? কারণ আমি 10 সালে 5-এ যখন ভর্তি হই, মানে আমার বয়স তখন ঠিকঠাক মতো, মানে ওদের সাথে ম্যাচ করতেছে না, আমি কেবল আসছি মাদ্রাসা থেকে, ছোট, পেরে উঠতেছি না, মানে ওদের সাথে। রেজাল্ট হচ্ছে, দেখা গেল যে আমাদের স্কুলে আছে আমরা 50 জন, আমি 8ম 9ম এমন হচ্ছে, মানে রেজাল্টটা বেস্ট কোয়ালিটির হচ্ছে না, ফার্স্ট হয়ে যাচ্ছে না। এবার মা বললো যে তাহলে আর একবার থাকুক, মানে এখানে হলে দেখা গেল আমি বৃত্তি পাইতাম না বা এমন। 5 সেকেন্ড ইয়ারে মায়ের এই কথা আমি যেই থাকলাম, তারপরে লাইফে একটা আলহামদুলিল্লাহ একটা চেঞ্জ আসলো। আমি 5-এর একটা ক্লাস টেস্টে, নরমাল ক্লাস টেস্টেও সেকেন্ড হই নাই। তাহলে এখান থেকে আমরা বাবা মায়ের কথা শোনার একটা লেসন পাইতে পারি। অবশ্যই, মানে ক্লাস 5-এ মানে 1 2 3 4 5 6 7 মানে at least 10 পর্যন্ত বাপ মা যা বলে তাই, এর বাইরে অ্যাডমিশনের আগ পর্যন্তই। তো এই জায়গায় মানে কিছু জায়গায় আগে আমাকে বলতেছিলেন না, বাপ বাপ হতা হ্যায়। হ্যাঁ,
তো বাপ বাপই মায়ের কথা ওই জায়গায় শুনতেই হবে। আর আমার ওখানে আলাদা কোনো কিছু বলারও নেই। ক্লাস 5 মানে আমি যদি তখন আবার ভাবি যে না আমার বন্ধু বান্ধব থেকে আমি জুনিয়র বা এমন কিছু ভাবি না, মা বলছে মানে মার কথাই 100%। 5 সেকেন্ড ইয়ারে যখন পড়লাম মানে তখন দেখি যে একটা চেঞ্জেস ভালো হলো। অ্যান্ড দেন 5 থেকে 6-এ ওঠার সময় আমি ওই যে ভর্তি পরীক্ষা দিলাম, এসে 5-এ বৃত্তি পাইলাম, ঝিনাইদহে একটা স্ট্যান্ড করলাম, কততম যেন হয়েছিলাম ঝিনাইদহে, 10 পরে বৃত্তি। এরপরে হচ্ছে 5 থেকে 6-এ ওঠার সময় জেলা স্কুলে পরীক্ষা দিলাম, জেলা স্কুলে হইলাম, মানে আব্বু পরীক্ষার রেজাল্ট দেখতে গেছে, পরীক্ষা দিছি, রেজাল্ট দেখতে যেয়ে না আব্বু লাস্টের দিক থেকে দেখে মানে ফোন দিয়ে বলতেছে মনে হয় হবে না, মনে হয় এমন। আবার ওই দিকে একটা স্যার বলতেছে কি ছেলের হয়নি বা কি এমন একটা ব্যাপার। তারপরে আব্বু দেখা যাবার উপর থেকে দেখতে যেয়ে দেখেন ফার্স্ট। ও মানে আপনারা আসলে এক্সপেক্ট করে নাই যে উপর থেকে না, দেখবেন, নিচ থেকে? এই এক্সপেক্ট করা বলতে আমি পড়ছি এতদিন মাদ্রাসায়, এত মানুষ ঝিনাইদহের সব পোলাপান জেলা স্কুলে ভর্তি হওয়ার জন্য এমন করে, আমি কোন হুনু, বিষয়টা এমন আর কি। তো দেখি যে ফার্স্ট হয়ে গেছে, আমি জেলা স্কুলে ভর্তি পরীক্ষায় ফার্স্ট, এটা বিশাল ব্যাপার স্যাপার। স্কুল থেকে সংবর্ধনা দিয়ে একাকার অবস্থা। এবার 6-এ ভর্তি হওয়ার পরে 6 থেকে আবার এখন লাইফের একটা ট্র্যাজেডি শুরু হয়ে গেল, যে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ক্যাডেট কোচিং, 12টা থেকে 5টা পর্যন্ত স্কুল, 5 আবার ওই সময় 6টা থেকে আবার ম্যাথ পড়াইতে আসতো আশরাফ ভাইয়া, তারপরে 8টার দিকে আবার মানিক ভাই আসতো ইংরেজি বাংলা পড়াইতে। আরে জীবনের কি। তারপরে 10টার দিক থেকে আবার আমি ওই যে কোচিংয়ের পড়া করতাম, 2টোর দিকে ঘুমাতাম, আবার রিপিট। ক্যাডেট কলেজ কোচিংটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম ফার্স্ট 3 মাস কেন মানে 3 মাস খুব ভালো মতো পড়তাম। প্রথম 20 জন যেই মানে আমাদের একটা ছিল 20 জনের মধ্যে থাকলে সেই 20 জন শুধু পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে। আর সেকেন্ড গ্রেড ওরা হচ্ছে সেকেন্ড গ্রেডের মধ্যে ফার্স্ট 10 জন হয়তো পরীক্ষায় বসতেও পারে, ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট দিতে পারবে, মানে কোচিং এর নিয়ম ছিল এটা। তো আমিও 20 জনের মধ্যে ছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হইতাম এসে। তারপরে 12 সালের 22শে মার্চ বাংলাদেশ পাকিস্তানের সাথে 2 রানে হেরে গেল এশিয়া কাপ। তারপর আমি দেখলাম আমার জীবনের আর কোনো লক্ষ্য নেই, আমি জীবন শেষ, বাংলাদেশ এশিয়া কাপ হেরে গেছে, আর কি হবে, জীবনের কোনো মূল্যই নেই। তারপর থেকে 6 মাস গেলাম মানে কেমন একটা উল্টো পাল্টা। স্কুলে যাই, আগে স্কুলে ভদ্র ছেলে ছিলাম, তারপরে স্কুলে যাই এই সেই ইয়ো হ্যাঁ পাঙ্কু। এবার নভেম্বর মাস আসলো, তখন দেখি যে আব্বু বলতেছে যে তোর ওই যে একজনরা, আমি যাচ্ছি আব্বুর সাথে, এবার স্ট্যান্ডের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে একজনের আব্বু পরিচয় করেছে, এটা আমার ছেলে আছে। যে ভালো বলার কি আছে, ছেলে তাকায় আছে। আব্বু বলছে ওর সামনে এই যে জানুয়ারি মাসে ওর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা, দোয়া করেন ভাই। আমি বলছি কি রে, আমার ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা আব্বার মনে আছে এখনো? আমি তো ভয় পেয়ে গেছি যে আমি মানে মনে রাখছে। হ্যাঁ আমি তো জানি যে কি রে, আমি নেই, আমার পড়াশোনার মধ্যেই আমি নেই। আমার বন্ধু ছিল সিফাত, ও হতো 19তম, আমি 20তম, বা আমি 20তম 19তম, ওই লাস্টের দিকে থাকতাম কোচিংয়ে। আমার এখনো মনে আছে কোচিংয়ে ম্যাথ ইংলিশে মানে প্রত্যেকটা পরীক্ষায় ইংলিশে মার্ক দেয়, আমি বাসায় এসে দেখাই। বাংলা সাধারণ জ্ঞান সব কিছুর মার্ক আমি হাইয়েস্ট পাই, এটা দেখাই বাসায় এসে। কিন্তু ম্যাথ খাতা আমাদের কখনোই দেয় না কোচিংয়ে, বাসায় মা এটাই জানে যে বাসায় আমার ম্যাথ খাতাটা দেয় না, মানে কেন জানি দেয় না। ম্যাথ খাতা ছিল আমার একটা গুপ্ত ডয়ার ছিল, সে গুপ্ত ডয়ারের মধ্যে এতগুলো ম্যাথ খাতা জমা ছিল, একটাও বাসায় পৌঁছাই না। না মানে রেজাল্ট দেয় না, আমি এটাই বলি। তো মানে ম্যাথে এমন অবস্থা ছিল, 1000 মার্কের একটা পরীক্ষা হলো লাস্টের দিকে, আমি 1000-এর মধ্যে পেয়েছিলাম 100, সবাই করতালি দিয়েছিল, ক্ল্যাপ। এই ছিল অবস্থা। তো আমি তো ওই ম্যাথের জন্যই মোটামুটি ফিক্স ছিলাম যে ও হবেও না, দরকারও নেই। পরে আব্বু যখন বলল, আমি দেখলাম যে আব্বুর যেহেতু একটা ইচ্ছা আছে, এখনও আমার উপরে কেউ একটা ভাবছে, তখন বাসায় বলে একটা ম্যাথ টিচার আর একজন রাখা হলো, তার নাম ছিল মনে হয় কি একটা নাম ছিল ভাইয়ার, সেই ভাইয়ের কাছে ম্যাথটা পড়া হলো, সে বইটা খুব ভালো মতো 1 মাসেই পড়াইছিল। দেন ক্যাডেট কলেজে পরীক্ষা দিয়ে দেখলাম ভালোই হয়ে গেল হঠাৎ করে। আমি যখন যেখানে পরীক্ষা দিতে প্রশ্ন সহজ আসে, এটা ট্রু, এটা একদম ট্রু। আমি ওই যে ফার্স্ট হলাম, প্রশ্ন সহজ আসছিল, এটা আসলে প্রিপারেশন লাক দুইটার মেবি হতে পারে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমি যেগুলো পরীক্ষা দিই, শুধু এই বিসিএস পরীক্ষাটা বাদে এবার যেটা দিলাম, এটা আপনি তো এরকম প্রিপারেশন নাই, আগেরগুলো প্রিপারেশন ভালো ছিল, এইজন্য মনে হইছে যে এগুলো প্রশ্ন সহজ হলো। ক্যাডেট কলেজে গেলাম, এবার ক্যাডেট কলেজে তো 7 থেকে, এবার ক্যাডেট কলেজে যাওয়ার পরে যেটা হলো যে ওখানে তো সব বেস্ট স্টুডেন্টরা যায়, এ টু জেড বেস্ট স্টুডেন্ট, সব জায়গার বেস্ট স্টুডেন্ট। তো আমার তো ম্যাথের দুর্বলতা আগে থেকেই আছে, তো ম্যাথে জেনে আমি হচ্ছে ঝামেলায় পড়ে যাচ্ছিলাম। সো রেজাল্টের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমি সবসময় ওই 30 মানে 50 জন স্টুডেন্টের মধ্যে 30-র বাইরে, 40-র বাইরে, কখনো একবার তো জেএসসির আগে 48তম হয়েছিলাম 50 জনের মধ্যে। বাসায় সে রেজাল্ট কার্ডও আমার বাসায় আসতো না, আমি রেজাল্ট কার্ড লিখতাম, আমার বাবার নাম লিখতাম আর লিখতাম ঝিনাইদহ, যাতে বাসা পর্যন্ত না আসে। একদিন দেখে সে বাসায় চলে আসছে রেজাল্ট কার্ড, আমি তো আরে হইছে লোকেশন কই পাইলো। আব্বুর কাছে অনেক লেটার টেটার আসতো, বুঝে গেছে যে ক্যাডেট কলেজ থেকে আসছে, ও ওনার কাছেই যাবে, হ্যাঁ পোস্ট অফিসের পিয়ন যে। আর আমি হইছে এবার 48তম। আরে আল্লাহ, মার কাছে রেজাল্ট আসে জেএসসির আগে, আমি যে শেষ। এবার তারপরে একটু পড়াশোনা করে ওই জেএসসি এসএসসি রেজাল্ট ভালোই হলো, গোল্ডেন A+। এসএসসিতে আমি কেমিস্ট্রিতে A+ মিস করছিলাম, এবং আমি যে মিস করবো এটা আমার বাসায় জানতোই,
মানে হচ্ছে বাসায় বলছি যে আমার হচ্ছে এই অবস্থা, খারাপ হবে এই বৃত্তান্ত। যদিও রেজাল্ট পাওয়ার পরে জানতাম যে গোল্ডেন এ প্লাসই পাইছি, এমন একটা পরবর্তীতে আবার পরে আমারও এসএসসি তে কেমিস্ট্রিতেই সবচেয়ে বেশি প্রবলেম ছিল, তবে আমি কেমিস্ট্রিতে 98 পাইছি। তো এই গেল আমাদের রেজাল্ট দিল। এবার এসএসসি রেজাল্টটা দেওয়ার পরে ক্যাডেট কলেজে যাওয়ার পরে তখন ওই যে একটা ব্যারিয়ার থাকে না, সামাজিক ব্যারিয়ার, যে আর্টস নেয়া না নেয়ার, আর্টস নেওয়া যেতে পারে। আমাকে কয়েকজন টিচার এমনিতে বলছিল যে আর্টস নেওয়া যেতে পারে এদের। তখন মনে হতো না আর্টস মানে খারাপ স্টুডেন্ট, এই সেই মানে ভালো প্রতিষ্ঠানগুলোতে কি হয়, যেমন ধরেন ক্যাডেট কলেজে যে আর্টস নেওয়া যায় এটার কারো চিন্তার মধ্যেও বেশিরভাগের থাকে না, বাইরে থাকে। যেমন এই যে আমি ধরেন নটরডেমে পড়তাম, বেশিরভাগ চিন্তা করে যে নটরডেম সায়েন্স, এখানে আর্টস কমার্স কোথা থেকে আসবে। এই জায়গায় আমি প্রশ্ন করব এই নটরডেম থেকে কিভাবে আর্টস নেয়। তো আমি যেভাবে নিলাম, আমি বললাম যে ওই একদিন ম্যাথ করতেছি, একটা ম্যাথ করতে যেয়ে দেখি যে 2 পেজ পার হয়ে গেল, 2 পেজ পার হয়ে 2.5 পেজ চলতেছে। তখন আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যে আমি আয়নার সামনে দাঁড়ায় আছি, দাঁড়ায় আমি ভাবতেছি যে কি করতেছি, মানে কেন করতেছি। আমি তো আমাদের যখন আমরা ক্যাডেট কলেজে পড়ি তখন কিন্তু সাইয়েদ ভাইরা কেবল এক্স ক্যাডেট হইলো, সাইয়েদ আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, তখন হচ্ছে 17 সালে মনে হয় সে ফার্স্ট হয়েছে, আমি 17 সালে 11-এ উঠছি কেবল। 16-17 সেশন। হ্যাঁ, মানে আমি তখন 10-এ পড়ি, তখন সে ফার্স্ট হয়েছে। 11-এ তখন উঠছি, মানে সাইয়েদ ভাই তখন জয় জয়কার যে একজন ফার্স্ট হয়েছে ডি ইউনিটে। সে সায়েন্সে ছিল, সায়েন্স থেকে আর্টসে যে গ্রুপ চেঞ্জ করে সে ভর্তি পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে, কিন্তু সে কিন্তু ইন্টারে সায়েন্সে ছিল। তো আমার চিন্তা ছিল যে আমিও এমন ইন্টারে সায়েন্সই পড়বো আর ইসে যে ফার্স্ট হবো, ডি ইউনিটে ফার্স্ট হবো। তো আমি ওই ম্যাথটা করতে চাই না, আমি আয়নার দিকে তাকে ভাবতেছি যে আমি তো দেবো পরীক্ষা ডি ইউনিটে, আমি কেন এটা করতেছি। এবার আমি আবার ওই যে কি বলে জীববিজ্ঞানও বাদ দিয়ে দিছি অলরেডি। সায়েন্সে আমি তো 2-3 মাস পড়ে ফেলছি। স্ট্যাটিস্টিক্স স্ট্যাট না, আমি নিয়েছিলাম হচ্ছে ইডিতে সবাই 200-তে 200 পায়। আচ্ছা, ঠিক আছে, ওটা হচ্ছে ওই যে কি কারিগরি শিক্ষা মতো, এটা বাইরে নাই, ক্যাডেট কলেজে আছে। তা আমি এবার আমার একটা বন্ধু শাখাও তো এখন মেডিকেলে পড়ে, ময়মনসিংহ মেডিকেল। ওরা জিজ্ঞাসা করছে, বন্ধু এই যে আমি জীববিজ্ঞান বাদ দিলাম, এখন আমি ঢাবির এই ইউনিট পরীক্ষায় আমি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো, কোনটায় পড়তে পারবো। ও বলল যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বাদে আর কোনোটাই তুই পাবি না। হ্যাঁ, মানে আর সব কিছুতেই বায়োলজি লাগে, তুই হচ্ছে এসেও পরীক্ষা দিতে পারবি না। গুচ্ছর কথা তখন বলে না, গুচ্ছ কৃষির কথা, আমাদের সময় গুচ্ছ ছিল না। ঢাবি চিন্তা করতেছেন আপনি? আমি শুধু ঢাবি, যে আমার আর কি সাবজেক্ট, আমি এই ইউনিট নিয়ে আমি কি করবো। দেখি যে কিছুই না, আরে তাহলে আমি পড়তেছি কেন এটা, হুদায় আমি এত কষ্ট করবো কেন, এত মোটা মোটা ফিজিক্স এইসব নাগ মাগ আমি বুঝি না কিছু, তাদের নাম এত মোটা বই দেখে আমি একদিন আমার বন্ধু পাশে হোসেন বসতরে বলতেছি, বন্ধু এই ফিজিক্স বইটা আমার একদিন শেষ হয়ে যাবে পড়া। মানে ফার্স্ট ইয়ারে তখন পরে কি বলছে, গুড কোশ্চেন, ও হাসতেছে। হ্যাঁ, এই বইটা একদিন আমি সব পারবো, বলিস কি। তখন ভেক্টর পড়তেছি কেবল। হ্যাঁ, একবার শুরুতে। হ্যাঁ, তা তখন দেখলাম যে এই হবে না, আমি যে কোনো ডিসিশন খুব ফাস্ট নিই, যে কোনো ডিসিশন ফাস্ট নিতে হবে। কোনো মানে ডিসিশনটা ঠিক যদি হয়, আমি যদি ভেবে দেখি যে না এই লাইনটা আমি ফাস্ট নিই। একদম ক্লাসরুমে গেলাম, বি ফর্মে জেনে বললাম যে কে আর্টস নিবি আয়, ভিপি স্যারের কাছে যাবো। এবার সবাই মানে কথা বলতেছে, হঠাৎ সবাই সাইলেন্ট। আমি আরেকবার উচ্চারণ করলাম যে কে আর্টস নিবি, আমার সাথে এখনই আসবি, ভিপি স্যারের রুমে যাচ্ছে, আসলে আয় না আসলে নাই। আমার সাথে গেল আমি, মিনহাজ, আশরাফ আর রাকিবুল, 4 জন আমরা ভিপি রুমে চলে গেলাম। জেনে স্যার আর্টস নেবো। কেন নিবা স্যার? এই কারণ আমি আর্টস নেবো, মানে নেবো স্যার, এটা তো কোনো বেআইনি না। ভিপি স্যার খুশি, আরে ঠিক আছে নাও। তো আমরা পরবর্তীতে আর্টস নিতে পারছিলাম 3 জন। বাসায় ওই যে কথা বলতে হয়, এবার যে ওই দিন বাসায় এসে কথা বললাম, মা আব্বু তো কোনোভাবেই না, এই গল্প আমি বলছি আর একবারও বলি, কারণ অডিয়েন্স নিয়মিত চেঞ্জ হয়, অনেকে জানে না স্টোরি। তো আমি যখন আর্টস নিতে বাসায় কল দিলাম, বাসায় আব্বু বলতেছে যে তোমার তো এটা সম্ভবই না, তোমার আমি দরকার হলে প্রাইভেট মেডিকেলে পড়াবো, তুমি যাও না। আমার মা বলতেছে তোর মামার বাড়ির সবাই বুয়েটে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই সেই, তুই এটা হতেই পারে না। দিদিও বলতেছে দরকার নেই, তুই ক্যাডেট কলেজে পড়ছিস, এই মোস্ট অফ দ্য ফ্যামিলিতে একদমই না। এবার আমি কান্নাকাটি শুরু। আমি বললাম যে তোমরা আমার যেহেতু আর্টস নিলে তুমি কিছুই না, আমার কোনো ভরণ পোষণের দায়িত্ব কিছু নেই, আমি ক্যাডেট কলেজে পড়ছি, আমি ছুটি হলে যখন ছুটি হবে আমি তখন রাস্তায় থাকবো, আমি বাসায় যাবো না। এই বলে টলে কল কেটে দিছি। এবার বাসা থেকে আমাকে খুব ভালোবাসে, বাসা থেকে কল দিয়ে, যেহেতু তুই বাসায় গেছিস তুই জানিস খুব ভালো মতো এটা, বাসা থেকে কল দিয়ে সারটারদের দিয়ে কল দিছে, দিয়ে বলছে আচ্ছা বাবা তুমি যা খুশি তোমার মন চায় তুমি করো, শুধু তুমি আর্মির পরীক্ষাটা দিও, আইএসএসবিটা। এবার ঠিক আছে নিয়ে নিলাম আর্টস। কিন্তু ওই দিন ওই যে বাসায় কল দেওয়ার পরে একজন মাইনাস হয়ে গেল, রাকিবুল। সে বাসায় কনভিন্স করতে পারেনি। এখন রাকিবুল পড়াশোনা করছে নর্থ সাউথ থেকে, এবং রাকিবুল এখন হয়তো বিদেশে চলে গেছে, ইউএসএ বা অস্ট্রেলিয়াতে এখন রাকিবুল চলে গেছে। সো রাকিবুল ওই সময় আর্টস নিতে পারেনি। যদি রাকিবুল ওই সময় আর্টস নিত, হয়তো বা রাকিবুলও আমাদের সাথেই থাকতো। আমি এটাকে কোনো কিছু মানে মিন করতেছি না, ছোট বড় করে না, উনি ওনার জায়গা থেকে বেস্টটুকু করে গেছে, বেস্টটুকু করছে। বাট আমার মনে হয় রাকিবুলও আর্টস নিতে পারতো, নিলেই ভালো হতো।
এই জায়গাটা হচ্ছে আমি ইংলিশে, মিনহাজ হচ্ছে বোর্ড ফার্স্ট হয়েছিল, এখন ও আছে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে কেন গেল, ওর রেজাল্টটা শুধুমাত্র ঢাবিতেই ও আমার চেয়ে একটু পিছায় গেছিল ওর রোল, বাদ বাকি সব জায়গায় ভালো করছিল, শুধু ঢাবিতে ওর ওই যে রিটেন শেষ করতে পারছিল না, 18 পাইছিল, আর এমসিকিউ তো মনে হয় 60 পাইছিল, আর আমি পাইছিলাম 62 আর 20 মানে কিন্তু কেবল হালকা পাস, হ্যাঁ, না হলে কিন্তু আমি গেছিলাম জাস্ট একটুর জন্য, না হলে ঝামেলা হয়ে যেত। আমি 193 হলাম, মনে হয় 450 না 250 এমন হয়েছিল। আর আশরাফ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তো আলহামদুলিল্লাহ আমরা তিনজনই পাবলিক ইউনিভার্সিটিতে আসছি। হ্যাঁ, এখন আমি জিজ্ঞাসা যদি করি যে তুই কিভাবে আর্টস নিলি, মানে আর্টস তুই যে আমাদের দেশে আসলে এই যে আর্টস নেয়ার আপনার গল্পটা, যারা আর্টস নেয় মানে বিপ্লবী, সবকিছু শেষ করে আর্টস নেয় বাড়ির লোকজনের উপর দিয়ে এসে, সবার গল্প মোটামুটি সেম। আমি এসএসসিতে বগুড়া জেলা স্কুলে ছিলাম, তো স্কুলে কখনো আর্টস নেওয়ার চিন্তা মাথায় আসে না, কারণ সবাই সায়েন্স নিচ্ছে, সবাই একসাথে প্রাইভেট পড়তেছে, প্রাইভেট যদি আমি আর্টস নেই আমি তো ওই দিক থেকে ছুটে চলে যাবো। আর আমাদের স্কুলে মেইন কথা আর্টস ছিল না, আমাদের স্কুলে সায়েন্স আর কমার্সে 3-4 জন যাইতো, ওদের ভালো চোখে দেখা অনেক জায়গায় সায়েন্স আর মানে আর্টস থাকে না, ওই যেমন এমসিএস কে আছে ক্যাডেট কলেজের মতোই, এমসিএস কে খুলনাতে, ওখানে শুধু আছে সায়েন্স আর কমার্স, আর্টস নেই। আচ্ছা, আমাদের সেম সায়েন্স আর কমার্স, আর্টসের ওরকম রুটিন সাজান নাই, মানে কেউ নেয় না আর কি, কেউ নেয় না। তো এসএসসি পাস করলাম, এসএসসিতে মার্ক পাইলাম 1300-র মধ্যে 1241। তো এটা পাওয়ার পরে সায়েন্স থেকে, হ্যাঁ সায়েন্স থেকে 1241, তো মানে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। ট্যালেন্টপুলে ভর্তি হয়েছিলি নাকি? না, আমাদের রাজশাহী বোর্ডে 1241 বৃত্তি হয় না। আচ্ছা, 1250 মতো হয়তো না, আমাদের ওখানে 1245 থেকে আমাদের সময় বৃত্তি শুরু হয়েছিল। তো এসএসসিতে বৃত্তি পাই নাই, তো 1241। আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এভারেজ নাম্বার ছিল 95 আর 96 এরকম %। তো এখান থেকে পাওয়ার পরে বাসার লোকজন, আমি আগে থেকে এসএসসির আগে থেকে আমি ডিটারমাইন্ড ইন্টারে উঠে আর্টস নিব। এটা আমার ক্ষেত্রে একটা চেঞ্জ আনছিল ওই সময় সাইফুর স্যারের ভিডিও, এবং আমি এসএসসি পরীক্ষা যখন আর্টস নেই বা নেয়ার কথা চলতেছে, এর মধ্যে আপনার আবার ভিডিওটা আসে, বাসায় ওইটা দেখাইতাম, দেখেন দেখো লিলিপুট ফারহান, সে ভিডিও বানায়, সে ইংলিশে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে এত ভালো পজিশন করছে, ক্যাডেট কলেজে পড়াশোনা করছে। তো এগুলো বাসায় আর কি বুঝাইতাম অনেক সময়, আর্টসের ক্যারিয়ার আছে, তারপর আর্টস থেকে চান্স পাওয়াটা তুলনামূলক সহজ, কারণ আমি আমার এসএসসিতে যত ভালো মার্কই পাই, বেসিক অত ভালো ছিল না, কেমিস্ট্রিতে আমার খুবই খারাপ অবস্থা ছিল। তা আমি জানি আমি ইন্টার উঠলে হয়তো ইন্টার পাস করে যাইতে পারবো, এসএসসি আমি আসছি, কিন্তু ভালো কোথাও চান্স হবে না আমার। তো বাসায় কনভিন্স করলাম, আব্বু আম্মু কনভিন্স, অনেক কষ্ট করে কনভিন্স। ও মা, আব্বু আবার বাইরে যায়, বাইরে গিয়ে আব্বুর এর কাছ থেকে শুনে আসে অমুক কলেজের মেয়ে ছেলে বুয়েটে পড়তেছে, মেডিকেলে পড়তেছে। আব্বু এসে বলতেছে, একদিন এসে বলতেছে, না এ হবে না, তুমি সায়েন্সই নাও, ওই আপনার মতো সেম কথা, প্রাইভেট মেডিকেলে পড়াবো। তো আমি তো ওর মধ্যে কলেজ চয়েস দিয়ে ফেলছি। নরডেমে আবার চয়েস দিতে হয় না, নরডেমে ভর্তি পরীক্ষা দিতে হয়, আর বাদ বাকি চয়েস দিতে। আমার প্রথম চয়েস ছিল ঢাকা কলেজ ছিল, আমি আর্টসে চয়েস দিয়ে ফেলছি। পরে একদিন আব্বু এসে আমার ডাকে বলতেছে, বাবা শুনো, আমি বোর্ডে ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চেঞ্জ করো, সায়েন্স করো এটা। সরি। পরে আম্মু আমারে বলতেছে, ওই লোক যা বলে বলুক তো, তুই তোর মতো চুপ করে থাক। তুই পরে বোর্ডে কততম হয়েছিল? এইচএসসিতে বোর্ডে 46তম, ট্যালেন্ট পুলে বৃত্তি, ঢাকা বোর্ডে। তাহলে এই যে তুই নটরডেমে তো আসলি, আচ্ছা তুই যে যখন নটরডেমে চান্স পাইলি, নটরডেমে চান্স পাওয়ার জন্য তুই তো সায়েন্সের উপরেই পরীক্ষা দিছিস নাকি? নটরডেমে গ্রুপ চেঞ্জ করতে গেলে আমার এসএসসি তে যে গ্রুপ ছিল ওই গ্রুপে পরীক্ষা দিতে হয়। আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি পরীক্ষা দিতে হয়। তার মানে তুই ভালো স্টুডেন্ট যে সায়েন্সে ছিলি, এর প্রমাণ কিন্তু এটাই যে মানে আমরা কিন্তু হুদাই কথা বলতেছি না, কারণ ও নটরডেমে পড়ছে এবং নটরডেম থেকে ও আর্টস নিছে, মানে পুরো সায়েন্সে পরীক্ষা দিয়ে নটরডেমে চান্স পাওয়া লাগছে। ইটস এ ডিফারেন্ট থিং। সো তোমাদের কাছে একটাই কথা থাকবে আমার, আমি যখন সায়েন্সে পড়বো তখন আমার ফার্স্ট টার্গেটই থাকবে, মানে যে ধরো যে আমি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি, তার ফার্স্ট টার্গেট কি? ওয়ার্ল্ড কাপ জেতা। এমন না যে মানে হ্যাঁ গ্রুপ স্টেজ পার করতে হবে, এই করতে হবে, সে কিন্তু মানে আলটিমেট গোল কি যে আমার ওয়ার্ল্ড কাপ জেতা, এমন কিন্তু। তারপরে টার্গেট সে ফাইনাল খেলা, তারপরে টার্গেট সেমিফাইনাল, তারপরে গ্রুপ স্টেজ, এমন করে আসে। তুমি যে যাই হোক, সো তুমি যখন সায়েন্স নিচ্ছ তার মানে কি তোমার টার্গেট অবশ্যই বুয়েটই আছে, তারপরে না হলে কুয়েট, চুয়েট, এইভাবে যাই। আমার প্রাইম টার্গেটটা রাখতে হবে আগে, প্রাইম টার্গেটটা আগে থাকে। তো অথবা থাকে মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপরে মুগদা, তারপরে সোহরাওয়ার্দী, মানে এইভাবে আমার মেডিকেল, তারপর ঢাকা মেডিকেল। সরি, মানে মেডিকেলে হয়তোবা একদম প্রায়োরিটি আছে, ঢাকা মেডিকেলে পরে হয়তো ময়মনসিংহ, না সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, ঢাকার 3টা থাকে, মুগদার একটু পরে আসে। ওই তো বিষয়টা এমন থাকে আর কি। আর তোমার যদি এমন হয় যে তুমি মানে বুয়েট মেডিকেল তো বাদই দিলাম, তুমি দেখা গেলো এমন যে তোমার কোনো মানে রুয়েট, কুয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং এর কোথাও তোমার চান্স পাওয়ার মতো ক্যালিবার নাই, তোমার দেখা গেল ডাক্তার হওয়ার মতো ক্যালিবার নাই, তোমার দেখা গেল এই ইউনিটে মাইক্রোবায়োলজি পড়ার মতো ক্যালিবার নাই, তাহলে ভাইয়া
বা তাহলে আপু, প্রথম চয়েসটা নিতে হবে। তুমি তার তখন আবার ভাবো না যে কমার্স কিন্তু সায়েন্সের থেকে আরেকটু কঠিন, মানে হালকা একটু বেশি কঠিন কমার্স। মানে আমরা মনে করি কমার্স মানে মনে আর্টসের থেকে একটু কম। একটা হিসাব বিজ্ঞান বই দেখলেই বুঝবে যে তো বিষয়টা কিন্তু আরো টাফ। সো যখন তুমি দেখতেছো বিষয়টা এমন এবং তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট, ভালো মানের, তখন তোমার আর্টসে চলে আসাটা একটা মানে কি, আর্টসে আমাদের যত সিট ঢাবিতে, কমার্সের তত সিট না। নাই। এবং তুমি যে রেজাল্টটা, মানে হয়তো বা রেজাল্ট কোনো কাজে আসে না বা কিছু না, কিন্তু ওই যে ও যখন বোর্ড 46 হয়েছিস, তোর বাসায় যে হাসি আঙ্কেল আন্টি দিছে, মানে এই যে বাসার সবাই, আমরা তো আসলে মান্ধাতা আমল থেকে আমাদের দাদা তার দাদা এরকম করে যে একটা মানে কি বলে পরম্পরা চলে আসে, তাদের কাছে কলোনিয়াল মাইন্ডসেট একটা তৈরি হয়ে যায়, বা বাংলার স্বাধীনতা পরবর্তী একটা মাইন্ডসেট যে বোর্ডে স্ট্যান্ড করতে হবে। তো এই যে যখন শুনে যে বোর্ডে পজিশন হয়েছে, ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, তাও ইন্টারে গিয়ে, তাও ঢাকা বোর্ডের মতো একটা বড় একটা বোর্ড, এটা তো মানে সব ভুলে গেছে। এটাই জিনিসটা হয়। আমার এখনো মনে আছে যে আমার দাদা, আমি বোর্ড 5th হওয়ার পরে যে খুশিটা হয়েছিল, মানে এখনো আমি যদি ওটা ভাবি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ যে আমার এই জায়গা, মানে আমার মতো একটা স্টুডেন্টরে যে এই পজিশন গিফট করার সুযোগ দিয়েছে, মানে এটা সত্যি আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে এই একটা কারণে। আমার দাদা যে কি খুশি হয়েছিল, আমার দাদা বেঁচে নেই এখন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই দোয়া করবেন। তো এই জায়গাটাতে আমি খুবই ভালো লাগে। আমি যখনই মনে পড়ে ওই রাতের কথা, আমি বোর্ডে পজিশন আসছে 5th হয়েছি বোর্ডে, এটা দাদারে বলছে, দাদা খুব খুশি হয়েছিল। তো যারাই আসো মোটামুটি ভালো স্টুডেন্ট আসো, সায়েন্সের দিকে তোমার কোনো লাইফের কিছু আসতে পারতেছে না, মনে হচ্ছে যে না আমার দিয়ে ওটা হবে না, ইউ কাম টু আর্টস। আর তুমি যদি মনে হয়, আর একটা কথা সায়েন্সের স্টুডেন্টরা একটা কথা বলে, তোমরা হয়তো এতক্ষণ দেখতেছো না, যদি একজনও দেখো তাকে বলি, তুমি যদি সায়েন্স পারো, মোটামুটি পারবে, এবং তুমি সায়েন্স নিয়ে ভবিষ্যৎ গড়তে চাও, তোমার জন্য মানে মোটামুটি সায়েন্স বেস্ট কোয়ালিটি না, তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে কৃষি ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি, এত ভালো ভালো অপশন অপরচুনিটিজ আছে যা বুয়েট মেডিকেলেও নেই। আমি দেশের বাইরে যাওয়ার অপশন, বিসিএস এ ওদের জন্য আলাদা কোটা, বিসিএস এ ওদের মানে ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তর, তারপর হচ্ছে মৎস্য অধিদপ্তর, এগুলাতে সব দিকে সায়েন্স মানেই হচ্ছে সায়েন্সের একদম সবকিছু নিয়ে, মানে তুমি ধরো যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, বায়োলজি বাদ চলে যায়, তুমি সে পড়বা, তোমার দেখা গেল ওখানে ম্যাথ বাদ চলে যায়, তো ফিজিক্স কেমিস্ট্রি থেকে ম্যাথ বাদ। কিন্তু কৃষি একটা জায়গা যেখানে সবকিছু তোমার লাগে, মানে মোটামুটি তুমি সবকিছুতে ভালো 75% মার্ক পাওয়ার মতো স্টুডেন্ট, এ গ্রেড, তুমি হচ্ছে A+ পাইছো, কিন্তু তুমি বেস্ট কোয়ালিটি না, তুমি প্রোটিজি টাইপের স্টুডেন্ট না, তুমি তোমার জন্য কৃষি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, এই জন্য আমি বলি, আমি যদি সায়েন্স এনে হওয়া, আমার যদি পড়া লাগতো, আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে কৃষিকে রাখতাম। আচ্ছা, এই গেল আমাদের গল্প। হ্যাঁ, আমাদের গল্পের বাইরে এখন যাদের আমরা গল্প শোনাতে এসেছি, তাদের এখন আপনার একটা গল্প বলেন, যেখানে আপনার প্যাশন, কন্টেন্ট ক্রিয়েশনটা আপনার প্যাশন। আপনাকে মোস্ট অফ দ্য পিপল এই যে দেখতেছে, অনেকে হয়তো এই পর্যন্ত ভিডিও চলেও আসছে, জাস্ট লিলিপুট ফারহান সাদিক না, লিলিপুট ফারহান কথা বলতেছে, এই জন্য আসছে। তো লিলিপুট ফারহান হওয়ার জার্নি তো এখন না, লিলিপুট ফারহান হওয়ার জার্নি আপনার ঢাবিতে আসার আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো হাউ টু ব্যালেন্স প্যাশন অ্যান্ড এডুকেশন, মানে একাডেমিক লাইফ আর প্যাশন, এই দুইটা ব্যালেন্স কেমনে আপনি করছেন, বা যারা নিজেদের প্যাশন ফলো করতে চায়, ধরেন একটা ছেলে ঝিনাইদহ থেকে বা বগুড়া থেকে প্যাশন ফলো করতেছে, ওরটা যতটা না মেইন স্ট্রিম হবে, তার চেয়ে আপনি ঢাবিতে এসে আপনার প্যাশন ফলো করতেছেন, এটা কিন্তু অনেক বেশি মেইন স্ট্রিম হবে, তাই না? সে তত বেশি মানুষের কাছে এঙ্গেজ হইতে পারবে, যেটা এলাকা থেকে সম্ভব না। তো ঢাবিতেও আসা, ভালো একটা প্রতিষ্ঠানও পাওয়া এবং নিজের প্যাশন একসাথে ফলো করা, এটা কেমনে করতে পারে ছেলেপেলে? প্রথমত আমাদের সবারই কিছু না কিছু প্যাশন আছে, কিন্তু আমরা সবাই মনে করি আমাদের প্যাশন আছে, মানে প্রত্যেকটা মানুষ মনে করে তার একটা প্যাশন আছে, প্রত্যেকটা মানুষ, কিন্তু একটু ঝামেলা আছে এখানে। প্যাশনটা মোস্ট অফ দ্য মানুষের প্যাশন আছে টাকা, মোস্ট অফ দ্য মানুষের প্যাশনটা হচ্ছে টাকা। সো যদি আমার প্যাশন হয় টাকাটা হচ্ছে আলটিমেট গোল, সবারই টাকাটা আলটিমেট গোল, কিন্তু টাকা আর প্যাশন সেম জিনিস না, দুটো ডিফারেন্স আছে, এটা অনেকে বোঝে না। মনে করে যে আমার প্যাশন ফলো করে, ওই ধরেন যারা নাটক সিনেমা মঞ্চ করে, প্যাশন ফলো করতে করতে ওর ক্যারিয়ার টাকা পয়সা ওগুলো কোনো চিন্তা নাই, কিন্তু ও ওইটাই করতেছে, ওইটা হলো প্যাশন। এটা ডিফারেন্ট জিনিস, এটার মধ্যে মানে এর আলোচনা বর্ণনা আরো অনেক বড়, টাকা আসলে তো এবং আমি হয়তো বা সেই লেভেলের কেউ না যে এই বিষয় নিয়ে কথা বলবো, তাই আমি শুধু, যেহেতু আমি সারফেস লেভেলে এইটুকু বুঝি এখন, এইটুকু আমি শুধু বললাম। যেহেতু আপনার প্যাশন ফলো করে আপনি সাকসেস, না আমি সাকসেস জিনিসটা একটা আপনার এই যে আপনার না সেটাই আমরা আলটিমেট সাকসেসের কথা বলতেছি না, আপনার অডিয়েন্সরা যে এত পর্যন্ত আপনি নিয়ে আসছেন লিলিপুট ফারহান হিসেবে, এটা আপনার সাকসেস। এটা আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটাতে আমি যদি বলি, আমার ছোটবেলা থেকেই এই মানুষের মানে আমি একটা কাজ করতেছি, আমি একটা জোক বলতেছি বা আমি একটা গান গাচ্ছি, এটা মানুষ দেখতেছে, পছন্দ করতেছে বা অপছন্দ করতেছে, যাই হোক, কিন্তু দেখতেছে, এটা আমার সাথে ইন্টারেক্ট করা, হ্যাঁ এইটা আমার ভালো লাগে। ছোটবেলা থেকে স্টেজ থেকে নামতেছি, আমার সাথে কেউ কথা বলতেছে, এটা আমার বেশ ভালো লাগে এই জায়গাগুলোতে। তো আমি হচ্ছে ছোটবেলা থেকে এই জিনিসটা সেম,
একদম সেই ছোট থেকে স্টেজে উঠতেছি আমি, আমার স্কুলের বাইরের প্রোগ্রাম হলে আমি জেনে সেই স্টেজে উঠতাম। মানে ছোটবেলা থেকে আপনার কোনো স্টেজ ফিয়ার নাই, মানুষের সামনে কথা বলতে অসুবিধা না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি ভাবতাম মানে আমার দাদার স্কুলের প্রোগ্রামে চলে যাচ্ছি, আমি যে স্কুলে আগের বছর ছিলাম এখন ক্যামব্রিজে চলে গেছে, আমি ইডেনের প্রোগ্রামে এখনো আসতেছি, এসে আমার স্যারদের মার দিয়ে বলাচ্ছি যে ও একটু নাচবে বা ও একটু কবিতা আবৃত্তি করবে বা ও একটা কৌতুক করবে, এটা আমি বলতেছি কারণ কি মানুষের এই যে দেখুক। সো আমার গোল আলটিমেটলি এটা এখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি যে স্টেজ ফিয়ার নাই, সব জায়গায় পারফর্ম করতে যাচ্ছেন, এটা কি আপনার ন্যাচারালি নাকি বাসা থেকে কেউ পুশ করছে বা এরকম কিছু? আচ্ছা, এটা আসলে কি বলে, এটা আমার ওই যে আমি কয়েকটা এসব বলছি যে একটা হচ্ছে এটা মায়ের কাছ থেকে অনেক কিছু পায় মানুষ, যেমন ফ্যামিলির মধ্যে কোনো গসিপ হলে মা দেখি যে সবার মধ্যে লিড করতেছে, হ্যাঁ লিড দিচ্ছে, মধ্যমণি হয়ে আছে, এই জায়গাগুলোতে একটু কাজে দেয় এই জিনিসটা। মা গান গাচ্ছে, আমরা শুনতেছি পড়তেছি, মা দেখি রান্না করার সময় গান গাচ্ছে, ওই জিনিসটা ওই মা যেটুকু গান পারে আমিও পারি ওইটুকুই, এর বাইরে কিছু না। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই গানের ব্যাপারে, আমার কোনো কিছুতেই কোনো কিছু না, মানে জিনিস আমি যেটা আমি এখন যেমন কথা বলছি, গান শিখেন নাই কখনো আলাদা করে কোনো উস্তাদের কাছে বাইরে? না, কিছু না, এমনকি মানে শুধু গিটার বাজানোটা শিখছি বাদন ভাইয়ের কাছ থেকে, ওটা তো শিখতে হবে, এটা টেকনিক্যাল। তো এই বাদে কোনো কিছু না, এমনকি আমার দেখেও বোঝা যায় যে ও কিছু শিখে নাই, এটুকু সিম্পলি মনে। না আপনার গানের অনেকে প্রশংসা করে। আচ্ছা ওকে হোয়াটএভার, আপনি ফাইজলামি করে গান দিলে মানুষ লাগে যে ব্রো ইজ ফ্লেক্সিং উইথ হিজ সিঙ্গিং স্কিল। তো এখন বিষয়টা হচ্ছে ওই জায়গা থেকে ওই জিনিসটা আসছে যে মধ্যমণি হওয়ার, বা কিন্তু ওই যে মানুষের মধ্যে টিভি দেখার সময় যখন দেখতাম যে আবার ক্রিকেটার হইতে ভালো লাগতো, যে ক্রিকেটার হইলে অ্যাটলিস্ট সবাই চিনবে, সাকিব আল হাসান হইতে হবে বা তামিম ইকবাল হইতে হবে, মুশফিকুর রহিম, এদের মানে মানুষ চিনবে, হ্যাঁ মানুষ চিনবে দরকার। হ্যাঁ এটা অনেকের অনেক রকম প্যাশন থাকে, আমার ওরকম যে স্ট্রিক্ট, হ্যাঁ এটাই মানে একটা কথা বললে মানে এটা তো দোষের কিছু না, আমার সাথে মানুষ এসে কথা বলবে বা দেখা হলে ছবি তুলবে, আমি বলিও এখনো যে আমার টার্গেটই হচ্ছে মানুষের সাথে দেখা হবে, আসবে কুশল বিনিময়, কেউ কথা বলবে, কেউ ছবি তুলবে, এটা আমি চাই। এটার থেকে শিফট হয়ে গেলে আমি খুব কষ্ট পাবো, এটা হচ্ছে আলটিমেট কথা। তো এর জন্য আমার কি করতে হবে, এর জন্য হয়তো বা ওই যে অ্যাক্টর হইতে হবে বা ক্রিকেটার হইতে হবে, ক্রিকেটার হওয়া গেল না, বা যখন ক্যাডেট কলেজে চলে গেলাম বা ওই যে বিকেএসপির পরীক্ষা দিতে আমি আব্বুর খুব জোর করছিলাম, তো মা তো মা হচ্ছে খুবই রাগারাগি করছিল, তো আমি ক্যাডেট কলেজ যখন চলে গেলাম তখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ওখানেই শেষ। তো এখন ক্যাডেট কলেজে যাওয়ার পর স্বপ্ন বলতে আমার আর থাকলোই বাকি একটা, যেটা হলো মানুষের কাছে পৌঁছাতে গেলে আর কি, আরেকটা হচ্ছে আমার অ্যাক্টিং, অভিনয়, এটা ভালো লাগতো আমার। চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, মোশাররফ করিম, তিনজনকে ভালো লাগে, এমনকি এখনো আমার ইচ্ছা কখনো কোনো একটা কন্টেন্টে হয়তো বা তাদের তিনজনকে একসাথে কোলাপ করাতে হবে, ইনশাআল্লাহ হবে হয়তো কখনো। এই জায়গায় হ্যাঁ, তো এটা মানে ভালো লাগতো। জাহিদ হাসান খুব ইফেক্ট করে আমার মানে আমি তাকে খুব বেশি ফলো করি, খুব বেশি এক্সেস। তো এই জায়গায় হচ্ছে এমন ছিল। তো দেখা গেলো যে নাইনে ওঠার পর থেকে যখন জিজ্ঞাসা করতো কোনো টিচার, ম্যাডাম তোমরা কি হতে চাও পাবলিক স্পিকিংয়ে, সবাই বলতো এয়ারফোর্স অফিসার, আর্মি অফিসার, নেভি অফিসার। আমি বলতাম যে ইউটিউবার, অ্যাক্টর, ঠিক আছে। আর ইউটিউবারই কেন বলতাম, কারণ হচ্ছে আমার যেহেতু কোনো মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কোনো এই লাইনের কেউ নাই, সো আমার ওঠার জন্য একমাত্র ওই তো 14 সাল থেকে দেখতাম, যখন এইটে পড়ি তখন দেখতাম যে সালমান মুক্তাদিরা ইউটিউবে ভিডিও দিচ্ছে, ইউটিউবে মানুষ দেখতেছে, তখন দেখলাম যে এইটাই একমাত্র ওয়ে আমার এই সাইডে আসার। কারণ আমার কোনো ব্যাকআপও নাই, এখনো নাই, স্টিল নাই। মানে অনেক জায়গায় এমন অনেক কিছু হয় যেগুলোতে আসলে ব্যাকআপ ট্যাকআপ ছাড়া অনেকে দেখবে যে অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, দুটো কারণে আমি অনেক জায়গায় দেখা গেল যে অ্যাক্সেস পাই না বা এমন হয়। একটা হচ্ছে আমি বেশি কথা বলি, দেখা গেলো বেশি মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে একটা হতে পারে, আর একটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি কেউ নাই। আমরা এটা একদিন আরেকটা পডকাস্টে শুনবো বিস্তারিত। এবার আসে যে এটার সাথে একাডেমিক কিভাবে ব্যালেন্স করবে, একাডেমিক ব্যালেন্সের বিষয়টা। একাডেমিক ব্যালেন্সের জায়গাটাই ক্যাডেট কলেজে যখন চলে গেছি আমি, তখন কিছু জিনিস অটো গিয়ারে হয়ে গেছে। তখন আমি ভালো স্টুডেন্ট, মানে আমি যখন ক্যাডেট 7-এ ঢুকছি, আমি 48তম হইছি একবার, তাও আমি ভালো স্টুডেন্ট। আমি ক্যাডেট কলেজে পড়ি, আমি ভালো স্টুডেন্টদের সাথে উঠি, বসি, খাই, ঘুমাই। আমার বন্ধু পারভেজের সাথে আমি মজা করি, মানে আমরা ছাদে উঠতেছি, এই করতেছি, ওই করতেছি, চুরি করে এটা নিয়ে আসতেছি, মিষ্টি নিয়ে আসতেছি বাইরে থেকে, বিভিন্ন জিনিস। কিন্তু আমি ওটা করতেছি বেস্ট স্টুডেন্টদের সাথে। আমি যাই করি না কেন, আমি দুষ্টামি ফাইজলামি যাই করি, আমি আলটিমেটলি আমার গোল থেকে পিছায় পড়ব। ঢাবির মাঠে রেড কার্ড খাইছি, মানে একটা মারামারি মতো বেঁধে গেছিল আর কি, হ্যাঁ, সেটার উদ্যোক্তা আমি ছিলাম। তারপরে ওখানে যা হচ্ছে ওটা ঢাবিয়ানদের মধ্যেই হচ্ছে, এটাই। সো ভালো স্টুডেন্টদের সাথে ওঠা বসা চলতেছে আমার ক্যাডেট কলেজে থাকতে। তখন অটোমেটিক
থিওরিটিক্যালি প্রেপ টাইম 3 ঘন্টা আমাদের আছেই, আমি একটা স্কেডিউলের মধ্যে চলতেছি, তখন ওটা হয়েই যাচ্ছে। পাশাপাশি আমার হচ্ছে যে প্যাশনটা তখনও আছে, আমি ক্যাডেট কলেজের থেকে ছুটিতে এসে আমি ভিডিও বানাচ্ছি, আমার বন্ধু বান্ধবদের কাছে আমি পাঠাচ্ছি। অনেকে অপছন্দ করতো যে পাগলের মতো শুধু লিঙ্ক পাঠায়, ঠিক আছে, মেসেজে পাঠাই, এখনো অনেকে করে হয়তো এমন যে যারা শুরু করতেছে। হ্যাঁ, তো এটা পাঠাই, আমি পাঠাতাম এমন, কেউ দেখতো না, 50টা ভিউ হলে মনে হতো খুব ভালো। এটা করেন নাই যে বন্ধুদের আইডিতে ঢুকে আপনার পেজে ইনভাইট দিবেন সবাইকে? হ্যাঁ, এইসব তো না, পেজ ছিল না ইউটিউবে। এবার আসে যে ক্যাডেট কলেজ যখন শেষ হলো, এবার তো আমার তখনও ইচ্ছা আছে যে আমি এই কাজ করব, এখানেই আসবো। এবার আমি হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা যখন দিলাম, ভর্তি পরীক্ষা দিতে যে ক্যাডেট কলেজে পড়ার কারণে যে জিনিসটা আমার হয়েছে, যেখানে সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ক্যাডেট কলেজে কেউ কিছু না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, ঠিক আছে, মানে ও কিছু করেনি, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ক্যাডেট কলেজের মানে বারটা সেটই হয় ওই জায়গায়। তো আমি যখন বাইরে আসছি, কোচিংয়ে ভর্তি হয়েছি, সবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শুনলে একটা মানে এমন একটা ব্যাপার, ঠিক আছে। এক্স্যাক্টলি আমাদের এরকম হয়েছে। নরডেম থেকে বের হওয়ার পরে কোচিং এ গেলে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ওভার ফ্যান্টাসাইজ, এই জিনিসটা আসে না। ঢাবি এটা আমার তো এখানে পড়তেই হবে। সো যখন একজন এখানে আমি পড়বো, আর আমাদের এখানে পড়তেই হবে ভাই, না পড়লে শেষ। তো এই যখন জিনিসটা হয়, তখন হচ্ছে ওটা ইজি হয়ে গেছে আমার কাছে। এই যে ভালো স্টুডেন্ট হিসেবে ঢাকা মানে ক্যাডেট কলেজে ঢুকছি, ভালো হিসেবে বের করে দিছে, আবার এখানে আসছি, আমি তো ভালো স্টুডেন্ট, আমার ঢাবিতে যাইতে হবে, আমি ঢাবিতে এখন পড়লাম একটু মনোযোগ দিয়ে, যেহেতু আগে এক্সপেরিয়েন্স আছে পরীক্ষা দেওয়ার। তাহলে এখানে আমরা পয়েন্ট আউট করতে পারি যে আসলে ভালো ইনস্টিটিউট আর এডুকেশনাল এনভায়রনমেন্ট ম্যাটার করে। আপনি কাদের সাথে মিশতেছেন এটা অনেক বেশি ম্যাটার করে। তুই যদি ভালো স্টুডেন্টদের সাথে না মিশিস, তুই যদি এখন এখানে আমরা একসাথে না বসি, এখন তোর কথা আমি না শুনি, আমার কথা তুই না শুনিস, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। এক্স্যাক্টলি, এই জন্য এই মেইন কথা হচ্ছে এখানে এনভায়রনমেন্ট ম্যাটার করে। এটা আমি আমার ক্ষেত্রেও খেয়াল করেছি। আমি অ্যাডমিশন টাইমে 2 মাসের মতো ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। তারপর আমি সব মিলায় পড়ার টাইম পাইছি 1 মাস বা সামথিং। বাট আমার ওই যে পড়া কভার হয়ে গেছে, আমার ওই ভালো কিন্তু পরিবেশটা দিয়ে, আমার কলেজ আমাকে যেমন করে নার্চার করছে, আমি একটা এনভায়রনমেন্ট পাইছি। তো ভালো ইনস্টিটিউট ম্যাটার না, এটা অনেকে প্রমাণ করার চেষ্টা করে। বাট মানে মোস্ট অফ দ্য কেসেস মানে মেন্টালিটি ভালোভাবে গ্রো করার জন্য একটা ভালো একটা কমিউনিটি, অ্যালুমনাই এবং সবকিছু মিলায় ইনস্টিটিউট আসলেই ম্যাটারস। এইবার আসে তোর হচ্ছে ঢাবিতে চান্স হইলো, হওয়ার পরে তো আমি ভিডিও স্টার্ট করিনি। আমি এসেনে ঢাবিতে আসার পরে দেখতেছি উড়াউড়ি একদম। হ্যাঁ, এই ডিপার্টমেন্টের এই প্রোগ্রামে আমি গান গাচ্ছি, আমি যেহেতু গান পারি, আমি গেলাম গান গাচ্ছি, আমি আবার খেলতে সব খেলাধুলা পারি, মানে আমি যেই ওয়েতে মানুষের কাছে পৌঁছাতে পারি আমি সবই করতেছি। আমি আবার কোচিং সেন্টারে ক্লাস নিতে যাচ্ছি, সবই করতেছি। আপনি এগুলোও করছেন? হ্যাঁ, এখন যেরকম আপনারা সবসময় ভিডিওতে শুটিং এ ব্যস্ত থাকতে দেখা যায়, এরকম সবই করতেছি, দৌড়াই করে বেড়াচ্ছি। এবার 3-4 মাসের মধ্যে মানে আমার ওজন গেল একেবারে কমে, এবং আমি সেই মানে বাসে ঝুলে আমি চলে যাচ্ছি কলেজ গেটে, একজনের পড়াইতাম ওই তাজমহল রোডের ওইদিকে, মোহাম্মদপুরে একটা ইংলিশ পড়াইতে যেতাম, আর একজনের পড়াইতাম, সে বাসায় এসে পড়তো একটা ছেলে। তো বিশাল একটা মানে এর মধ্যে যে ভিডিও বানাইতে হবে এটা আমার মাথায় আছে। আমি যখন চান্স হলো, এই মাঝখানে একটু বলে রাখি, চান্স যখন হলো তখন আমি দেখছি যে সব থেকে কম ক্লাস হয় কোন ডিপার্টমেন্টে। কারণ কি? কারণ তখন আমার মাথায় আছে আমার ভিডিও বানাইতে হবে, এটা কিন্তু ছোট থেকেই আছে, ভিডিও বানাইতে হবে, বা আমার অন্য কাজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমার করতে হবে, খেলতে হবে, কালচারাল জিনিসগুলো আমার করতে হবে, সবই ব্যালেন্স করতে হবে। তো সবচেয়ে কম ক্লাস শুনলাম ইংলিশে সপ্তাহে 5টা না 6টা ক্লাস হয়। ওকে মাই গড, এখানেই আমার হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে যাবো, কারণ আমি সারাদিন আমার যেতে ইংলিশের সিলেকশনের এটা একটা কারণ। হ্যাঁ, এটা একটা কারণ, এটাই একমাত্র কারণ, এর বাইরে কোনো আরেকটা কারণ নাই যে এলাকার লোকজন ইংলিশ পড়লে পরে। এটা তো একটা কারণ, মানে এমন একটা সাবজেক্ট নিতে হবে যেটা শুনলে মানুষ বলবে না যে মানে কিছু একটা করছে। হ্যাঁ, মানে ওকে, তো এই জন্য ইংলিশটা নেয়া। তো এরকম করে আপনার আসলে একাডেমিক্যালি ব্যালেন্সটা হলো। এবার ওই লকডাউন আসলো, লকডাউন আসার পরেই যে আমি ভিডিও বানানো স্টার্ট করছি, তখন একটা বিষয় থাকে, মানে কেউ যদি প্যাশন ফলো করতে যায় অনেক কিছু বিষয় আছে। যেমন আমি ক্যাডেট কলেজ থেকে আসছি, তো ক্যাডেট কলেজ থেকে এর আগে যারা বের হয়েছে আমি দেখছি যে সাইদ ভাই ফার্স্ট হয়ে গেছে, কেউ আর্মিতে গেছে, আমি ফানি ভিডিও বানাবো একটা, কেমন বলতো না বিষয়। আমি এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে যখন আমরা ছোট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে দেখি আমরা কিভাবে আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তা সে একটা ফানি ভিডিও বানাচ্ছে, বিসিএস ক্যাডার হবে, কেমন লাগবে না? আমি জন্য বানাইনি। আমি তখন হচ্ছে লকডাউনের মধ্যে যখন অনেকের ভিডিও বানানোর ক্যারিয়ার শুরু, আমি তখন স্টার্ট করিনি। আমি পাবজি খেলতাম, 6 মাস পাবজি খেলছি, মানে যেহেতু কেবল ছুটি পেলাম, 3 মাস ওড়াউড়ি করার পরে খেলতেছি। তারপরে 6 মাস আমি ক্রিকেট খেলছি, আমি জেলা টিম পর্যন্ত খেলে আসছি। ওটাও কিন্তু আমার প্যাশনের মধ্যে ছিল ক্রিকেট, আমি ওটাও ট্রাই
ট্রাই করছি টাচ করার, কিন্তু দেখলাম যে ওখানে অনেক রাজনীতি হয় খেলার মধ্যে, মানে মেইন স্ট্রিমে পৌঁছানো সম্ভব না, না অসম্ভব। এবার আমি হচ্ছে তোর ওই দেখলাম যে আমার বন্ধু মেহেদি ভিডিও বানাচ্ছে, যেহেতু আমার ইচ্ছাই ছিল আমি মেহেদিরে বললাম দোস্ত তোর সাথে আমি বানাই। ও যেহেতু ওর লজ্জা কেটে গেছে, লজ্জা কাটানো না। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এদের আত্মসম্মান। এই বিদেশে যে সব করতে পারে কিন্তু দেশে বসে করবে না। এক্স্যাক্টলি, বিদেশে আমি রেস্টুরেন্ট সাফ করব, আমি সব ক্লিন করব, এখানে কিছু করব না। এই আত্মসম্মান, ছেলে মানুষের আত্মসম্মানটা হলো সবচেয়ে বড়। আত্মসম্মান যদি কেউ নিজে ফেলে দিতে পারে, ওর সম্মান নিজে নিজে আল্লাহ দিয়ে দেবে। মানে আত্মসম্মানই সবচেয়ে বড় ঝামেলা। মানে আত্মসম্মান মানে ওই আত্মসম্মানের কথা এখানে লোকজন আবার ভুল বুঝতে পারে। আত্মসম্মান মানুষের দরকার আছে, বাট এই যে মানুষের সামনে যে শাই ফিলের কথা, মানে আত্মসম্মান হচ্ছে ফেক আত্মসম্মানের কথা বলতেছে। হ্যাঁ, মানে আমরা মেকি যেটা দেখাই না, যেটা হচ্ছে মানে আমার এই সম্মান, আমি এটা করব, নো, মানে আমি এটা আমার দ্বারা তো এটা হবে না। হ্যাঁ, এটা তো ব্রাদার্স সিস্টার্স এটা কেউ কাটছাট করে ইয়ে করে না ভাই। আত্মসম্মান কিন্তু ক্রিটিসিজম করেই বলছে, মানে তোমার মধ্যে যে লেজিট আত্মসম্মান এটার কথা বলে না। তো এইবার আমি হচ্ছে এই ভিডিও বানানো স্টার্ট হলো, তারপরে দেখা গেল যে আস্তে আস্তে দিচ্ছি এই টুকটাক করতে করতে, তারপরে আবার ভার্সিটি খুলে গেল, তখনও ভিডিও, তখন থেকে 10-15 হাজার ফলোয়ার হলো। এবার যখন আমি ভিডিও বানানোর এই যে বানাচ্ছি এবং ঢাবির আশেপাশে বানাচ্ছি, ঢাবি নিয়ে করতেছি, তখন আমি যে এতদিন পড়াশোনা করলাম পাশাপাশি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানানোর আগ পর্যন্ত ততদিনে মানে নিয়ন ভাই ছিল, আরো অনেকে, রাতুল সিনহা ছিল, তারা কেউ তেমন একটা তাদের এডুকেশনাল প্রাইড দেখায় নাই, তারা তার জনরাতেই আছে। কিন্তু আমরা শুধু বুঝতাম যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা সবাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির, বা তারা হচ্ছে হাই ক্লাস সোসাইটি থেকে, ঢাবির ইকোনমিক্স এর। জানিস না নিয়ন ভাই একদিন পডকাস্টে ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, সো এই যে সে বলে না, কেউ বলে না, মানে আমরা কন্টেন্ট ক্রিয়েশন বুঝতেই যে সে পড়াশোনা করে না মানে কন্টেন্ট ক্রিয়েশন। হয়তোবা আমি ফার্স্ট যে এরকম ফানি ভিডিও বানাই এবং একাডেমিক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শো করি, এটা হচ্ছে মনে হয় আমি মেবি। সো এই জায়গাটা থেকে আমি দেখলাম যে এটা করলাম মানুষের কাছে, এটা যেহেতু আমাদের এই এখন যে জেনারেশনটা এরা কিন্তু খুবই ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক, এবং এরা কিন্তু মজা কেন্দ্রিক, এটা নিয়ে ইনফ্লুয়েন্স হয় অনেক বেশি সোশ্যাল মিডিয়া। সো আমি একটু করলাম। এখন আমার এই এতদিনের একাডেমিক ক্যারিয়ারটা, আমার রেজাল্ট, আমার সবকিছু, এটাও আমাকে একটা পুশ দিল। ব্যক্তিগতভাবে আমি মজার মানুষ, এটাকে আরো বেশি হচ্ছে ওটা কি বলে একটা শূন্য যোগ করে দিল, একটা এক এর সাথে একটা শূন্য যোগ করলো হচ্ছে আমার একাডেমিক ক্যারিয়ার, আবার আর একটা শূন্য যোগ করে যে আমি বোর্ডে পজিশন পাইছি। এটা যখন আমি কিছু একটা বলতেছি তখন ওটাকে মানুষ একটা গুরুত্ব সহকারে দেয়, অনেকে নেয় না, অনেকে নেয়, এবং হচ্ছে সো এই জায়গাটাতে আমার একাডেমিক ক্যারিয়ারটা আমার এই ভিডিও বানানোর ক্ষেত্রে অনেকটা কাজে আসছে। সো আর প্যাশনের জিনিসটা শুরু থেকেই মাথায় ছিল, এই জন্যই আসছে আর কি। আচ্ছা, এগুলা যে করতেছেন, আপনি বললেন আপনার ক্যারেট কলেজ কমিউনিটি থেকে আসছেন, সেখান থেকে সব বড় বড় হেভিওয়েট জায়গাতে গেছে, সেই জায়গায় আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন কেমন একটা লাগতো। তো এগুলা কখনো মনে হয় না যে ছেড়ে দিই? মাঝখানে যখন উঠছেন এগুলো নিয়ে কথা হইছে, তখন মনে হয় না যে এই কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে? না, আমার একবার মনে আছে যে আমাদের একটা কলেজের একজন এক্স অ্যাডজুটেন্ট আছে আমার, খুবই মানে শফিসারি স্যার, তিনি খুবই মানে প্রত্যেকটা ভিডিওতে রিয়াক্ট মানে শুরু থেকে পজিটিভ, সে খুবই পজিটিভ, এবং সে জানতো যে ও ফারহান হচ্ছে এরকম ব্লগ করে, আমি ক্যারেট কলেজে থাকতেও করতাম, দেখতো। আরেকজন অ্যাডজুটেন্ট ছিল, সে মেসেজ দিছিল যে ফারহান এটা কি হচ্ছে, এক্স ক্যারেট হিসেবে এটা তো যায় না, ব্লক করে দিছিল। এখন আবার ফ্রেন্ড মনে হয় ফেসবুকে। হ্যাঁ, এখন সে কর্নেল মনে হয়, মানে কাহিনী হচ্ছে যে আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট ছিলেন, হ্যাঁ, যে আমি এটা করব, এখন এটা কারো ভালো লাগলে লাগলো, আমি তো কারো ক্ষতি করতেছি না, আমার যেটা ভালো লাগে, আমার তো এই কাজ করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে, এখন পৌঁছাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। কিন্তু পৌঁছানো মানে এই না যে আমার ভালো জানতে হবে। যদি আমি এটা মনে করতাম যে আমার ভালো জানতে হবে মানুষের, তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম না যেগুলো মানুষ বলে না। যেমন আমি আমি মেসি ফ্যান, এটা আমি বলতেছি, এই কারণে রোনালদো ফ্যান যদি আমার খারাপ জানা জানতেই পারে, ভাই কিন্তু তুই ট্রুটা জানিস, আমি ওরকম ফেক করি না যে আমি মানে একটা কথা বললাম যে তুই এমনে জান, আমি এটা ট্রু একটা স্ট্রেট ফরওয়ার্ড বলার কারণে অনেকে অপছন্দ করতে পারে। বাট আমার কাছে বিষয়টা হচ্ছে কেউ আমারে অপছন্দ করুক পছন্দ করুক, বাট তুই আমারে চিনিস। এবং কাহিনী হতেছে যে আপনার ওই জায়গাতে তো আপনি অনেক দূর আগে আসছেন, সেখানে 10,000 থেকে যেখানে 10,000 20,000, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ মিলিয়ন 1,40,000 এখন আছেন। তো আশা করছি এই জার্নিটা আরো বড় হবে। তো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে, এই যে স্টুডেন্টরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, আপনাদের ভিডিও দেখতেছে, তো সোশ্যাল মিডিয়াটাকে মানে অবশ্যই এন্টারটেইনমেন্ট হিসেবে, বাট ওদের সাইডে প্রোডাক্টিভিটিতে কিভাবে হেল্প করতে পারে আপনার মনে হয়? একটা ভালো প্রশ্ন, একটা যে কিভাবে হেল্প করতে পারে এই যে সোশ্যাল মিডিয়াকে আমরা ধরেই নেই আনপ্রোডাক্টিভ একটা বিষয়, টাইম কিলিং একটা বিষয়, বাট এটাকে কিভাবে আসলে এক্সপ্লোর করা যায় পজিটিভ ওয়েতে আপনার মনে হয়?
এটা হচ্ছে একটা সবকিছু একটা প্রসেসের মধ্যে যায়। মানে আমি যখন আমার ফার্স্ট আইডিটা আন্দোলনের মধ্যে চলে গেল, তারপরে এখন আমি যে আইডিটা চালাই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আগের আইডিতে আমি খুবই সীমিত মানুষকে ফলো করতাম, আমার সাথে যাদের মেলে না বা আমার কথার সাথে যাদের কথা মেলে না আমি তারা আনফলো করে দিতাম, তার দেখতাম না। মানে দেখা গেল যে একজন লেটসে বাম, তারাই আমি দেখা গেল যে এই কথা বলতে আমার ভালো লাগতেছে না, আমি দেখলাম না, এমন একটা। কিন্তু এখন আমি সবাইরে ফলো দিই, মানে সবই দেখি এখন। এটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে আবার এত কিছু করা যাবে না, কিন্তু আগের আইডি আর এখন আইডির মধ্যে তফাৎটা এই বিষয়টা এমন। সো ফেসবুকে আমি কি কি কনজিউম করতেছি, তোরা যে কথাটা বলছিলাম যে ফেসবুকে স্টুডেন্টের জন্য, এই আইডিয়াটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য, আমি কোনো মানে আমরা এইচএসসি স্টুডেন্টের জন্য বলি। যদি বলি সেক্ষেত্রে ফলো দেওয়ার ক্ষেত্রে আমার ব্রেনটা শিথিল থাকে, মানে উত্তেজিত যাতে না উত্তেজিত হবে এমন জিনিসে আমি কাউকে ফলো দেবো না। ফলো করা থেকে দেখালো আমার ফ্রেন্ড ফলো করি, কিন্তু ও বিভিন্ন উল্টো পাল্টা কথা বলে যা আমার আইডিওলজির সাথে ক্ল্যাশ করে না, আমার মনে হবে ওকে গিয়ে একটু অ্যাটাক করি, ওর একটা এটা যেন না হয়। ওকে আনফলো করে রাখো, ওর ওখানে কমেন্ট করার দরকার নেই, হা দেওয়ারও দরকার নেই, কিছুই না, সব করবে ভার্সিটি। তুমি নর্মালি থাকো। আর একটা বিষয় হচ্ছে যে ফলো দেওয়ার ক্ষেত্রে, যেমন হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফলো দেওয়ার ক্ষেত্রে যত ধরনের বইয়ের পেজ আছে ফলো, যত ধরনের গ্রুপ আছে ফলো। ছোট করে বলে আমার অ্যাডমিশন ফেজে আমি আমার মেইন অ্যাকাউন্টে তো অনেকজন অ্যাড আছে, অনেক ধরনের মানুষ অ্যাড আছে, অনেকের সাথে মেশার ফলে ওই অ্যাকাউন্টটা আমি ডিঅ্যাক্টিভ করে দিই। দিয়ে যেহেতু আমার ফেসবুক লাগেই, এই জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট খুলি, যে অ্যাকাউন্টটা শুধুমাত্র ইয়ার জন্যই, অ্যাডমিশনের জন্য। এখানে যত ওই যে বইয়ের পেজ, বিভিন্ন কোর্সের পেজ, এই আনাস ভাইয়ের পেজ, অমুক ভাইয়ের পেজ, তমুক ভাইয়ের পেজ, যারা অ্যাডমিশন হেল্প করে, এখানে শুধু ওরাই ছিল। আর আমার ক্লোজ কিছু ফ্রেন্ড ছিল যাদের সাথে আমার এই যে এরকম কি বলে তর্ক বিতর্ক হবে না, জাস্ট একটা শিথিল আইডি। তো এটা কিন্তু ওরা ইউজ করতে পারে, যে একটা আইডিতে হয়তো অনেক টক্সিসিটি ঢুকে গেছে, এটা ডিঅ্যাক্টিভ রেখে ফেসবুক যেহেতু ব্যবহার করতেই হবে, সবার সাথে অনলাইনে কানেক্ট থাকতে হবে অ্যাডমিশন টাইমে। কারণ অনলাইনে যদি অ্যাডমিশন টাইমে না থাকে অনেক কিছুই মিস করে যাবে, অনেক আপডেট বা অনেক কিছুই, অনেক ধরেন এই যে আপনি কথা বলতেছি আমাদের সময়টা নিয়ে, এটা হয়তো মিস করে যাইতে পারে, কারণ এখানে সবার হ্যাঁ অবশ্যই এক্সপেরিয়েন্স গুলো কমন হইতে পারে। যেই জায়গাগুলোতে তোর ব্রেনটা সিম্পলি নরমাল থাকে সেই জিনিসগুলোকে ফলো করা। আর অনেক এখন তো এডটেক প্ল্যাটফর্ম অনেক গ্রো করতেছে, অনেক টিচাররা সেখানে যাচ্ছে, অনেক বেস্ট টিচাররা সেখানে আছে, সেই ক্লাসগুলো ফলো করতে পারে। এখন যে ভালো প্রতিষ্ঠানে ঢাকায় এসেই পড়তে হবে এই মিথটা কিন্তু ভেঙে গেছে। ঢাকায় এসে ভালো টিচারের কাছে সেও যে সুযোগ সুবিধা পাচ্ছে, একটা বুয়েটের ভাইয়ার কাছে, ঢাবির ভাইয়ের কাছে, সেই পঞ্চগড়ের একটা প্রত্যন্ত গ্রাম থেকেও সেম সুযোগ সুবিধা পাচ্ছে। এবং হিউম্যানিটিজ স্টুডেন্টদের নিয়ে তো এটা খুবই কম করা হয় এটা আর কি, এটা মেইনলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য করা হয়। তো সেটা সহজলভ্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, জানি না আমরা কতদূর সফল হব ইনশাআল্লাহ, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা আমাদের বেস্টে ট্রাই করব। তো তোমরা যারা আছো তোমরা হচ্ছে ওই কাজের জায়গাগুলো একটু ফলো দিও, আর যাদেরকে ভালো লাগে তাদেরকে ফলো দিও, যাতে ব্রেনটা নষ্ট না হয়। এইভাবে চালালে হয়। আমরা আমাদের পডকাস্টের একেবারে শেষের দিকে চলে আসছি, জাস্ট আমরা লাস্ট একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আমাদের মাত্র যারা এইচএসসি দিয়েছে, অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, ওদের ঢাবির পরীক্ষার আছে আর 2 মাস কিংবা তারও কম। তো এই 2 মাসে আপনি যে অ্যাডমিশন টাইমটা পার করেছেন, আপনার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স আর এদের যে 2 মাস টাইম আছে, এই দুইটাকে মিক্স করে কমন কিছু ওয়ে ওদের জন্য বলে দেন, যে ওদের রুটিনটা কেমন হইতে পারে, ওদের মানে ধার্মিক হওয়ার। আমি সবসময় প্রত্যেকটা পডকাস্টে বলি যে অ্যাডমিশন টাইমে ধার্মিক হওয়ার দরকার আছে, অ্যাডমিশন টাইমে আল্লাহর উপর বিশ্বাস রাখার ব্যাপার আছে, তার কাছে চাওয়ার মতো ব্যাপার আছে, এবং একটা হেলদি এবং মেইনটেইনড বা ডিসিপ্লিনড একটা রুটিনের দরকার আছে। তাছাড়া ভালো প্রতিষ্ঠানে ক্র্যাক করা পসিবল না। অবশ্যই। তো এই জায়গায় এটা আমি বলবো একটা কথা, আমি আগে ভাবতাম যে আমার আগে লজ্জা লাগতো আল্লাহর কাছে চাইতে, হ্যাঁ মানে দেখলাম আমি বিপদে পড়লে আমি চাচ্ছি, বিষয়টা কেমন মতো হয়ে যাচ্ছে, এটা শয়তানে করে। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে সব চাইতে পারেন, এমন কিছু নেই যে আপনি চাইতে পারেন। যেমন একটা হাদিস আসছে, ছোট একটা হাদিস অ্যাড করি, যে আমার রব সেই রব যার কাছে আমি একটা জুতার ফিতা ছিঁড়ে গেল তার কাছে সমাধান চাইতে পারি। তো আল্লাহর কাছে আপনার যা মন চাই তাই চান, একদম নির্লজ্জের মতো চান। আমি তো চাই, এই জন্য আমি বললাম আর কি। হ্যাঁ, এবং আমি এটা বলার ক্ষেত্রেও কোনো কার্পণ্য করতেছি না, কারণ আল্লাহর ভান্ডারে এত কিছু আছে যে ও মানে আমরা যা চাচ্ছি, মানে যতটুকু আমাদের চাওয়ার লিমিট, ওটা কিছুই না, মানে অ্যাকচুয়ালি কিছু না। আপনার এই ঢাবি হাবি যাবি এসব তো কিচ্ছু না। আপনার যেটা মন থেকে চান এটা আল্লাহর কাছে চান, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এই কথাটা এখন বললে আসলে মাথায় ঢুকবে না, তারপরেও বলি যে 58% পাস করছেন সবারই এখন ইচ্ছা ঢাবিতে পড়া, মোটামুটি মানে যারা হচ্ছে এই আর্টসের আছে ঢাবিতে পড়া। এখন কথা হচ্ছে আপনি আপনার ক্যালিবার কতটুকু এটা আগে নিজে বোঝেন। যদি আপনার ঢাবির জন্য আপনি বেস্ট হন তো ভালো, যদি না হন তাহলে নো প্রবলেম। আরো ভার্সিটি আছে, প্রচুর বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা ওই একটা দেখা গেল যে এলাকার একটা মেয়েকে ভালো লেগে যায়,
তার উপরে প্রেমে মশগুল হয়ে ভাবে যে পৃথিবীটা ওকে ঘিরেই করতেছে, কিন্তু আরো যে ওই যে চাইনিজ কত সুন্দর আছে তো না গেলে বুঝবেন না। এটা তো আপনি রিসেন্ট বুঝে আসছেন। তো এই হচ্ছে বিষয় যে কত যে কি আছে সেটা আপনি না দেখলে বুঝবেন না। সো আপনি হচ্ছে একটু জানার চেষ্টা করেন। আমরা ইনশাল্লাহ অনলি আর্টসে এই বিষয়গুলো নিয়ে আসবো যে এই যে কিউজি টেস্টের সাথে আমরা আসি, সেই কিউজি টেস্টে কিন্তু এই বিষয়টা আসবে যে কোন ভার্সিটিতে পরীক্ষা কখন কবে পরীক্ষা, এটা আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। এটা যাতে নিয়মিত থাকে, আপনারা যাতে দেখতে পারেন যখন আমরা ওয়েবসাইটে যাব বা এগুলো থাকবে। আমাদের অনলি আর্টস পেজেও যদি কেউ ঢুকে আমাদের পুরাতন পোস্টগুলোর দিকে আর্কাইভে গেলে দেখতে পারবে যে আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি সেখানকার পোস্ট দিছি, এবং ওখানে একটা স্পেশাল পয়েন্ট আমরা পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় থেকে ফেমাস অ্যালুমনাই কারা কারা বের হয়েছে, যে ওখান থেকে বের হয়ে অনেক বড় কিছু হওয়া যায়। তো আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনি যখন জানবেন তখন আপনার জানার নলেজটা বাড়বে এবং আপনি কি করতে চান তার সাথে অ্যালাইন করবেন, এবং মানসিকতাটা এক জায়গায় সীমাবদ্ধ থাকবে। আমি বলবো যে ঢাবির জন্য কি করতে হবে এটা আসলে আমি এটা উত্তর দিতে গেলে আমার উত্তর দিতে ইচ্ছা করবে না। আমি আপনাকে এই জন্যই জিজ্ঞেস করলাম যে অ্যাডমিশন ফেজটা কেমনে কি ফেজ যারা আছেন এখন এই জায়গাটাতে, যেহেতু ঢাবি পরীক্ষা আছে, হ্যাঁ চান্স পেলে তো ভালো, চান্স পাওয়ার জন্য আমি করবো। কি বললাম যে আমাদের আবার ওয়ার্ল্ড কাপ পাওয়ার জন্য আমার খেলতে হবে, তাহলে আমি ধরে নেই ঢাবিতে আমি পড়বো। এবার আমি আসি ঢাবি নিয়ে কথায়। এখানে যদি আপনি পড়তে হয়, আপনি অনেকের রেজাল্ট দেওয়ার পরে এমন আসবে সময় যে আমার তো কিচ্ছু পড়া হয়নি, তাহলে আমি ছেড়ে দিই, আমার দেওয়া হবে না, বাদ দেই, আমি 50 পাচ্ছি, ওখানে যারা ফার্স্ট হচ্ছে 80 পাচ্ছে, 85 পাচ্ছে। দেখেন আপনি যদি আজকে ছেড়ে দেন তাহলে আপনি ছেড়েই দিলেন, আর ওটা হবে না, কোনোভাবেই হবে না, মানে ছেড়েই দিয়েছেন আপনি। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, ছেড়ে না দিয়ে আপনি যদি চেষ্টা করেন, তাহলে 1 হবে না 2 হবে, দুটোর একটা হতেও তো পারে, মানে 0.1 হওয়ার অপশনটা আছে। সো আপনার আজ থেকে মানে ধরেন আপনার পরীক্ষার 15 দিন বাকি আছে, আপনার পরীক্ষার 1 মাস বাকি আছে, আপনার পরীক্ষার 10 দিন বাকি আছে, আপনার পরীক্ষার 5 দিন বাকি আছে, আপনার পরীক্ষার 1 দিন বাকি আছে। আপনি ওই যেই সময়টাতে আপনার ভিতরে হেদায়েত আসলো যে আমার পড়তে হবে, চান্স পেতে, আপনি সেই সময় থেকে পড়েন, ওই সময় থেকে পড়েন, তাহলে অ্যাটলিস্ট আপনি ট্রাই করছেন। এটা হচ্ছে বিষয়। সো যারা এখন এই মুহূর্তে আছেন, এই মুহূর্তে আজ এই ভিডিওটা এখন দেখতেছেন, হয়তোবা এটা একটা কাট ভার্সন যাচ্ছে এই পডকাস্টের, এই মুহূর্তে থেকে আপনি পড়া শুরু করেন। এখন জাস্ট এই ভিডিওটা শেষ হলো, আপনি এখনই জেনে ভিডিও শেষ করার দরকার নাই, এখানে পজ করে দেখেন, এখানে পজ করে চলে যান। আপনি এখন থেকে স্টার্ট করেন, আপনি এখন থেকে স্টার্ট করে মানে হিউজ টাইম আছে, এখনো অনেক টাইম আছে আপনার, আপনি কল্পনাও করতে পারবেন। এবং আল্লাহর কাছে চান, আপনি আল্লাহর কাছে চান, মানে আপনি আপনার যে সৃষ্টিকর্তা, আপনি যাকে বিশ্বাস করেন, আপনি তার কাছে চান। মানে ও এইচএসসি পাস করছে মানে কিছু তো পড়ছে, পড়াশোনা তো করছেই। তো আপনি পড়েন, আমার বিশ্বাস যে আপনার দ্বারা সম্ভব। ওই যে একজন বলে না যে আমার বিশ্বাস আপনি ফিরে আসবেন, হ্যাঁ আপনার বিশ্বাস আপনি পারবেন, এবং আপনি চেষ্টা করেন, আপনি শুধু চেষ্টাটা চালাই যেতে হবে। এবং এটা হচ্ছে পরীক্ষা, যার পরীক্ষা, মনে করেন যে এখন থেকে শুরু করে যত জায়গায় পরীক্ষা দেওয়া পসিবল, বেশি বেশি পরীক্ষা দেন। মানে কত মার্ক আপনি পান, আপনি 100-র মধ্যে 30 পান, নাকি 100-র মধ্যে 20 পান, নাকি আপনি 100-র মধ্যে 15 পান, না 100-র মধ্যে 5 পান, আপনি এটা দেখেন। 1000টা পরীক্ষা দেন, 1000টা পরীক্ষা যদি দেন, বা আপনি ধরেন 500টা পরীক্ষা দিলেন, 500টা পরীক্ষা যদি আপনি দেন, আর একটা প্রশ্ন বাকি থাকে না। 500টা পরীক্ষা দিলে আর প্রশ্ন কই, কোনো প্রশ্নই থাকে না, ওই টাইপ সবগুলো টাইপ কভার হয়ে যায়। এবং যে পরীক্ষাগুলো দিচ্ছে, পরীক্ষা দিয়ে আসার পর কোশ্চেনগুলো বাসায় যেন আবার দেখে এসে, এটাই। এটা যদি হয়, আপনি আমারে বলছিলেন, এটা এখন আমি স্টিল বিলিভ করি যে ও যদি কোচিং এর কোনো পরীক্ষা মিস না দেয়, ওই কোশ্চেনগুলো বাসায় এসে রিভিশন করে, ও কোন না কোনো ভার্সিটিতে চান্স পাবে, অবশ্যই চান্স পাবে, অবশ্যই চান্স পাবে। ভার্সিটিগুলোতে কোশ্চেন রিপিট হয়, টাইপ রিপিট হয়, ওই টাইপেরই কোশ্চেন আসে। যারা পড়েন এবং পরীক্ষা দেন তারা তো ঢাবিতে চান্স পাবেন 100%, মিস নেই ইনশাআল্লাহ। আর যারা পড়েন না, শুধু পরীক্ষা দেন, তারা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেন ইনশাআল্লাহ, কোনো মিস। শুধুমাত্র চান্স পাবে না কারা, যারা কিছুই করতেছে না, পড়তেছে না, পরীক্ষা দিচ্ছে, তারাও পাবে। বেশি বুঝতেছে হবে তো হবে না, হবে না, এরকম চিন্তা নিয়ে আছে, হবে না তাতে। এটা আর কি, পডকাস্ট অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা সাথেই থাকেন। যারা গেস্ট আসবে তারা অনেক কথা বলবে, আসলে আমরা কথা বেশি বলি তো বলেই যাই। তো কথা এখানেই আমরা শেষ করি, এবং অনেক অনেক ধন্যবাদ রিয়াদ এই পডকাস্টটা শুরু করার জন্য। কারণ পডকাস্টটা কিন্তু আমি বসে কথা বলতে গেলে বলতেই হবে আর হচ্ছে না, কিন্তু রিয়াদ কিন্তু এই জায়গায় স্টুডেন্টদের জন্য সে কিন্তু অনেক কাজ ফেলে এসে, এই যে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, এখানে কিন্তু আর কোনো মানে আমরা কিন্তু দ্রুত চাইলেই আমরা পারতাম কি যে আমরা এখন কোর্স লঞ্চ করে দিই, আমরা চাই আর্টসে যারা পড়তেছে তারা যেন লাইফে একটা ভালো কিছু করুক। আপনারা যদি সবাই ভালো কিছু করেন, আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে অটোমেটিক্যালি পে ব্যাক করবে, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা আমাদের স্বাস্থ্যের ভাবে হোক, সেটা আমাদের ফ্যামিলি কেন্দ্রিক হবে। আমরা চাই আপনাদের প্রত্যেকের ভালো হোক, এবং একদিন আপনারা প্রত্যেকে এখানে বসে কথা বলেন। আমরা ওই যে অনলি আর্টস তো শুধু আমরা এডটেক বা ব্যবসা করার জন্য করি নাই, আমরা আমাদের মোটোই সিলেক্ট করেছিলাম যে লার্ন, থিঙ্ক অ্যান্ড গ্রো থ্রু হিউম্যানিটিস। আমরা হিউম্যানিটিস স্ট্রিমের স্টুডেন্টদের নিয়ে গ্রো করতে চাই, তাদের অ্যাডমিশন পর্যন্ত না, তারপরে ক্যারিয়ার দেখানো,
দেখানো, তার সাবজেক্টের ক্যারিয়ার দেখানো, সব কিছুর জন্য উই আর রেডি। এবং আমরা চাই আর্টস একদিন আর্টস না নিলে, আর্টস না নিয়ে একজন সায়েন্স নিছে, তাকে মানুষ প্রশ্ন করবে তুমি আর্টস না নিয়ে সায়েন্স নিলে। এক্স্যাক্টলি, আমরা এটা চাই, এটাই চাই। আমরা আর্টসকে মেইন স্ট্রিম করতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এতক্ষণ বকর বকর শোনার জন্য। এখান থেকে যদি 1%ও তোমরা উপকৃত হয়ে থাকো সেটা আমাদের সার্থকতা হবে। আর তোমাদের জন্য আমরা সর্বাত্মকভাবে, ফারহান ভাই যেটা বললেন, আমরা সর্বাত্মকভাবে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবা, অনলি আর্টসের সাথে থাকবা। এবং আবার আমি প্রত্যেকটা পডকাস্ট শেষে ইদানিং বলছি, এইচএসসি 25 যারা এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তোমাদের উপর আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। দেখা হবে বিজয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে শীত শীত ভাব আসতেছে, পরবর্তী শীত ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে দেখা করব, তোমাদের সাথে কাটাবো ক্যাম্পাসে ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে, ফারহান ভাইয়ের সাথে দেখা হবে, আমার সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।